মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো মেঘ দেখে ভয় করার কিছু নাই, আড়ালে তার সূর্য হাসে। এটা হচ্ছে সত্য কথা। বাজারের উত্থান পতন আমরা সবসময় দেখেছি, এবং উত্থান পতনের ভিতরেই আহ, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্যের ফলেই আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই বাজার খুবই সেনসিটিভ বাজার, গিরগিটির বাজার বা যাই যাই কিছু বলেন, একটা অজুহাত আমাদের দেশে সবসময় খোঁজে। আমাদের দেশের হাত তিনটা: একটা হচ্ছে ডাইন হাত, আরেকটা হচ্ছে বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। সেই ডাইন হাত বাম হাতের শক্তির চেয়ে অজুহাতের শক্তিটা আমাদের দেশে অত্যন্ত বেশি। আর এই বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে আহ, যাদেরকে আমরা সবসময় ওই যখন যেদিকে মেঘ আসে তখন সেদিকে ছাতা ধরি, এটা আমাদের অবস্থান। বিশেষ করে ধরেন আহ, 5ই আগস্টের আগে সবাই আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পরে সবাই এনসিপি হয়েছে, আবার ইলেকশনের পরে, এখন বর্তমানে ইলেকশনের পরে 12ই ফেব্রুয়ারির পরে সবাই আবার বিএনপি। এই হচ্ছে আমরা আমাদের অবস্থান। তো আমরা আসলে নীতিগত জায়গায় কেউ এক থাকি না, এবং নীতিগত জায়গা থেকে আমরা সবসময় তৈলাক্ত আহ, বাঁশের পিছনে ছুটি, যার কারণে আমরা বাঁশ বেয়ে উঠতে গেলে আবার পড়ে যাই, কেননা আমাদের বাঁশটাই হচ্ছে তৈলাক্ত বাঁশ। তো আদাব, ভয়ের কোনো কারণ নাই। সবসময় বলে আসছি, আজকের যে বাজারের পতনটা এটা আনএক্সপেক্টেড। টোটালি ব্যাংকিং সেক্টরের বাসটা দিছে, আর এই ব্যাংকিং সেক্টরের বাসটার কারণে প্যানিকে হয়ে আদার্স জুন ক্লোজিং এর শেয়ারগুলোকেও ডাউন করে ফেলছে। আর এই সুযোগ সন্ধানীরা ওই কাজগুলোই করে সবসময়। আদাব, সবসময় ওই কাজটাই করে, যে আরো বেশি প্যানিক ছড়ায়। এখন বাজারে আবার আরেকটা রিউমার ছড়াচ্ছে, বাজার 43-এ আসবে, 2000 3000-এ আসবে, 3500-এ, এই যে আবার রিউমার। গত সপ্তাহখানিক আগে গত সপ্তাহখানিক আগে সপ্তাহখানিক আগে আহ, প্রচার করা হয়েছে বাজার বাজার 7000 যাবে, 7500 যাবে, এরকম সপ্তাহখানিক আগেই, মাত্র সপ্তাহখানিক আগেই রিউমারটা ছড়াইছে যে আলমগীর ভাই। তো এখন এই যে ধরেন বাজার একটু আপ ট্রেন্ডে গেলে অনেক রিউমার ছড়ায়, নিউজ আসে, বাজার ইয়েতে যাবে। গুড। ইমরান ভাই, এখন আপনাদেরকে গত আরো 2 সপ্তাহ আগে থেকে বলছি ব্যাংকের থেকে একটু সাবধানে থাকুন। ব্যাংকের থেকে সাবধান থাকার কারণ হচ্ছে ডিভিডেন্ড কেন্দ্রিক টাইমে যে ঘটনাগুলো ঘটে সেটা আপনাদের পরীক্ষিত জিনিস এই বাজারের। আজকে অহেতুক যে বাজারটাকে ফল করা হয়েছে, এটার কোনো রিজন নাই, রিজন একটাই, ওই যে মামার বাড়ির আবদার। এখানে মামারা যে কাজগুলো করে, আপনারা লক্ষ্য করে দেখেন, ইরানের ইরানের হামলার পরে গুটি কয়েক কিছু কিছু ইয়েতে, রাইট রাইট, কামাল ব্যাপারে ঠিক। তো গুটি কয়েক দেশের মধ্যে হয়তো ইরানকে কেন্দ্র করে একটু ডাউন হয়েছে, বাট যখনই বাজার ডাউন হয়েছে, কিন্তু পৃথিবীর সকল দেশ বাজার ঘুরে গেছে, সকল দেশের বাজার ঘুরে গেছে। কারণ তারা জানে যে এই যুদ্ধর ঘটনা এরকম বহু ঘটেছে। যুদ্ধ ইরান, ইসরায়েল, আমেরিকার, বাকি সব দেশ তো আর এই যুদ্ধের সাথে জড়িত না। তো এখন এই ডিসেম্বর ক্লোজিং গুলোর ব্যাপারে গতকালকেও আলোচনা করেছি, এবং যে যে জিনিসটা বলে আসছি, বাজার সব দিকে ঘুরে গেছে। আমাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে একটা বাক্সবন্দি বাজারের মধ্যে বন্দি করে রেখেছে কারা? এই যে যেই ক্রিমিনাল চক্র। একটা যোগ্য লোক, দক্ষ লোক, আমাদের একটা প্রতিষ্ঠানে কেউ বলতে পারবে না একটা দক্ষ যোগ্য লোক আছে? যারাই আছে সবাই ক্রিমিনাল, সবাই জোচ্চোর বাটপার। ধান্দা কিভাবে করবে, ব্যাংক কিভাবে লুট করবে, ফাইন্যান্স সেক্টর কিভাবে লুট করবে, মিউচুয়াল ফান্ড সেক্টর কিভাবে লুট করবে, পৃথিবীর সকল দেশের পুঁজিবাজারে সবচেয়ে শক্তিশালী খাত হচ্ছে মিউচুয়াল ফান্ড। যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মানুষ বিনিয়োগ করে, বিনিয়োগ সুরক্ষা থাকে, বিনিয়োগ সুরক্ষার এই কারণেই থাকে মিউচুয়াল ফান্ডের আন্ডারে বাজারে বাই অ্যান্ড সেল বা সাপোর্ট
দেওয়া হয়। আর আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলোর মালিকেরা এখান থেকে টাকা পয়সা, মানুষের টাকা পয়সা নিয়ে ইউরোপ আমেরিকা আরামায়েশি জিন্দেগি যাপন করে। দেখছেন যে আমাদের দেশের ব্যাংক খাতের যেই দুর্বিষহ অবস্থা, যেই লুটপাট ডাকাতি পৃথিবীর ইতিহাসে কেউ, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না বাংলাদেশের মতন এই ক্রিমিনাল কান্ট্রি আর কোথাও আছে। তো এই যে ব্যাংকিং সেক্টরের যে দুর্বিষহ অবস্থা, এটা পৃথিবীর অন্য কোনো দেশ হলে ওই ব্যাংক লুটেরা বা ঋণ খেলাপিদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইতো। এরকম ফাঁসির দড়িতে ঝুলানোর মতন ইতিহাস বা পৃথিবীতে আছে একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে তো হত্যাকাণ্ডেরই বিচার হয় না, আর ব্যাংক লুটের বিচার কি হবে? স্পষ্ট কথাগুলো বলি, অনেকের গায়ে লাগে, যারা দলকানা আছেন, অন্ধভক্ত আছেন, তাদের কাছে কষ্ট লাগে, কিন্তু বাস্তবতা এটাই। তো এখানে আমাদের যে করণীয় বিষয়গুলো বারবারই আলোচনায় করে আসছি, আমরা এমন কোনো স্টকের আলোচনা আনি না যে স্টকে আমাদের কারো কোনো ক্ষতি হবে। তা আমাদের কারো কোনো ক্ষতি হোক এমন স্টকে আমরা কখনো আলোচনায় আনতেই চাই না। তথাপিও অনেকের অনেকের যে বিষয়গুলো আসে, আটকা পড়ে আছেন, তাদের সুবাদে হয়তো দুই চারটা আলোচনা করি। আপনাদেরকে যতগুলো স্টকের আলোচনায় আমি এনেছি, একটা স্টকও আপনাদের এদিক সেদিক হবে না বাজারের পতনের কারণে। এগুলো সব আপ ট্রেন্ডের শেয়ার। ইন ফিউচারে এই বাজারের যদি ইউটার্ন আসে, সেপ্টেম্বরে আপনারা দেখেছেন ডাউন হয়েছে, অনেক শেয়ার ডাউনে চলে আসছে, অনেক শেয়ার নিচে চলে আসছে, কিন্তু পরবর্তীতে যখন আবার ইউটার্ন আসছে, ডিসেম্বর ক্লোজিং এর ভিতরেও জুন ক্লোজিং এর শেয়ারগুলো আপ ট্রেন্ডে গেছে। কেন গেছে? এই আপট্রেন্ডে যাওয়ার কারণে হচ্ছে যে জুন ক্লোজিং এর যে যে স্টকগুলো আমরা আলোচনায় এনেছি সবগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বেস, এবং কিছু দুর্বল কোম্পানিগুলো ভালো অবস্থানে আসছে, যেমন ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, এই জাতীয় শেয়ারগুলো ভালো অবস্থানে আসছে। তাদের রিকভারিতে ইপিএস থেকে শুরু করে তাদের পার্ট পজিশন থেকে শুরু করে সবকিছু ভালো পজিশনে আসার কারণেই সেই স্টকগুলো একদম বটম সাইড থেকে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো প্রফিট করেছি, এবং অনেকে প্রফিট নিয়েছেন, আবার অনেকে আহ, জালিম থেকে মুক্ত ততদিন পর্যন্ত আমরা হব না যতদিন পর্যন্ত আমরা আমরা জাতিরা আমরা আমরা সাধারণ নাগরিকরা বা জাতিরা, যারা দলকানা আছে, যারা অন্ধভক্ত আছে, যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পরে এই জুলাই যুদ্ধ হয়ে গেছে, আবার 12ই ফেব্রুয়ারির পরে সব বিএনপি হয়ে গেছে, এই জাতীয় লোকগুলা, এই জাতীয় মুখোশধারী লোকগুলা যতদিন পর্যন্ত তাদের চরিত্র পরিবর্তন না করবে, এবং উচ্ছিষ্ট খাওয়ার জন্য চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি নিজের কর্ম না করে যতদিন পর্যন্ত রাজনৈতিক নেতাদের পিছনে ছুটবে, যতদিন পর্যন্ত নিজে নিজের কর্ম না করে রাজনৈতিক নেতাদের পিছনে ছুটবে, ততদিন পর্যন্ত এই দেশের পরিবর্তন হবে না। পরিবর্তন করার একটাই উপায়, নিজেকে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে এসে নিজেকে নিজের দক্ষ কর্মজীবী করে তোলা। যতদিন পর্যন্ত এই চাঁদাবাজি থাকবে, আমাদেরকে গরিব বানিয়ে রাখার একটাই উদ্দেশ্য, ওই যে 500 টাকার বিনিময়ে ভোট কিনা, 500 টাকার বিনিময়ে উচ্ছিষ্ট খাওয়া। এই এই কারণে গরিব, কারণ বড়লোক হয়ে গেলে তো মানুষ, ভালো পজিশনে গেলে তো আপনার আন্দোলন করতে পারবে না, ডাক দিলে কেউ আসবে না। পৃথিবীর কোন দেশে এরকম আন্দোলনে মানুষ ঝাঁপায়া পড়ে? একমাত্র জাতীয় ইস্যু ছাড়া। জাতীয় ইস্যু ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো মানুষকে রাস্তায় নামাতে পারে না। কেন পারে না? একটাই কারণে, একটাই কারণ, সেটা হচ্ছে ওই দেশের মানুষ শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, এবং বিচার বুদ্ধিবান মানুষ। আর আমাদের দেশের শিক্ষিত মানুষরা হচ্ছে কিভাবে ক্ষমতায় যাব, কিভাবে একটা পজিশন পাবো, তারপরে কিভাবে লুটপাট করব, এই ধান্দা আমাদের আমাদের শিক্ষিত সমাজের লোকজন, যারা কর্মজীবী আছে, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষিতভাবে যারা আছেন, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। যাই হোক, গতকালকের একটা শক্তিশালী সাপোর্টটা ভাঙছে শুধু ব্যাংকিং সেক্টরের প্রেসারের কারণে। এই ব্যাংকিং সেক্টরের প্রেসারের কারণে জানেন যে পুরো বাজারের ইন্ডেক্সটা আপ এন্ড ডাউন হয় ব্যাংকের উপরে নির্ভর করে। আর বেশ কিছুদিন যাবৎ ব্যাংক নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, মার্জার করেছে। মার্জার কেন করেছে জানেন?
মার্জারের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মার্জার করার যে বিষয়গুলো, যেহেতু ব্যাংকিং সেক্টরের বিভিন্ন মানুষের সাথে তো আমার কানেক্টিভিটি আছে, তো যতটুকু জানি বা যতটুকু তথ্যপত্র জানি যে এই মার্জার করার আগে 5ই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু দুর্বল কোম্পানির, যেমন এক্সিম ব্যাংকে আহ, সম্ভবত খুব সম্ভবত কত হাজার কোটি, 17,000 কোটি না কত দিয়েছিল তাদেরকে রিকভারির জন্য। সে এক্সিম ব্যাংকের এই যে দাড়িওয়ালা টাকটুকিরার উপরে প্যান্ট পরাওয়ালা মালিক, হারামির বাচ্চা বদমাইশে, তার ওই টাকা থেকে, যে টাকাটা গভর্নমেন্ট দিয়েছে সেই টাকা থেকে সে নিজের ফার্মের লোন দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করছে। তাহলে আপনি কাকে বলবেন? এখন তার তো লম্বা লম্বা দাড়ি দেখেছেন আপনারা, এই এক্সিম ব্যাংকের মালিক, তারপরে টাকটুগিরার উপরে কালো একটা টুপি পরে, কোট প্যান্ট পরে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায় দিছে। তো এই যদি হয় চরিত্র একটা ব্যাংকের ডিরেক্টরের, তো আপনি আমি কোথায় যাব, কাকে? এখন আপনি আমিও তো যে জিনিসটা ফলো করি, যে এতদিন আমি লন্ডনে গুপ্ত ছিলাম 17 বছর, এতদিন আমি আপনার আহ, ঘরের আহ, লোকজন, মুখ খারাপ করেন না, আপনি কোথায় ছিলেন এতদিন? মনির আহমেদ নামের এই লোকটা, আপনি কোথায় ছিলেন সেই কথা বলেন। একটা ডায়লগ তো শিখছেন, এতদিন আপনি কোথায় ছিলেন এতদিন। এসব ফালতু আলাপ বাদ দিতে পারেন, ফাজিল কোথাকার। আপনি কোথায় ছিলেন সেটা বলেন। এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি আরেকজনের বলতেছেন এতদিন আপনি কোথায় কোথা, নতুন নতুন ডায়লগ মারান না, গুপ্ত, তারপরে এতদিন আপনি কোথায় ছিলেন। 5ই আগস্টের আগে আমার ভিডিওগুলো আপলোড আপলোড দেখে নিয়েন। 17 বছরের হাসিনার আমলের আমার হিস্ট্রি চাই না নিয়েন, তারপরে কথা বলেন মনির আহমেদ গবেট। এই যে একটা আসছে এখান থেকে, গবেট কোথাকার ফাজিল। এতদিন কোত্থেকে শিখছেন এই ভদ্রবেশী এইগুলা? কোটটাই পরা, দেখতে খুব মানে শিক্ষিত মনে হয়, মানে ইয়ের মধ্যে, এই ইয়ে লাগায়, মানে খুব নিজের নিজে স্মার্ট ভাবে। এই যে মনির আহমেদ নামের একটা লোক স্মার্ট ভাবে, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনার আম্মুরে জিজ্ঞেস করেন আমি কোথায় ছিলাম, ফাজিল কোথাকার। এতদিন একটা ডায়লগ বাইর হয়েছে, এতদিন আপনি কোথায় ছিলেন, খবর নিয়ে দেখেন কোথায় ছিলাম আমি। আগে খবর নেন তারপরে কথা বলেন। ফাইজলামি বাদ দেন, এসব এসব ডায়লগ বাদ দেন, ইডিয়েট কোথাকার। ওরা চান্দাবাজ, চান্দাবাজ ধান্দাবাজ গুলা এসব ডায়লগ মারে, এতদিন আপনি কোথায় ছিলেন, ফাজিল কোথাকার। একটা ডায়লগ পাইছে, মানে কথায় নাই বাচ্চারে, গুপ্ত, রাজাকার, জামাত, এতদিন আপনি কোথায় ছিলেন, ইডিয়েট কোথাকার। এই দেশের জাতির, এই জাতি কখনো ভালো হবে কোত্থেকে? ব্যাংক লুটেরা তো এই কারণে, এই এ নিশ্চয়ই ব্যাংক লুটেরার একজন, এই নিশ্চয়ই চান্দাবাজের একজন, এই মনির আহমেদ নামের এই টাউটটা। এখানে আসতে বলছে, এখানে বলতে আসছে এতদিন আপনি কোথায় ছিলেন, ফাজিল কোথাকার। একটা ডায়লগ শিখছে, এতদিন আপনি কোথায় ছিলেন। ট্যাগ লাগানো ওস্তাদ থাকে এগুলা। এই দুশ্চরিত্র লোকগুলোর জন্য বাংলাদেশের আজকে এই অধপতন এবং এই হাল অবস্থা। অসভ্য জাতি এগুলা, এগুলা অসভ্য জাতি, ফাজিল, যেখানে সেখানে ফাইজলামি করতে আসে। একটা ডায়লগ শিখছে, এতদিন আপনি কোথায় ছিলেন। এই বাজার থেকে এই ফাজিলের বাচ্চা ফাজিলেরাই লুটপাট করে এই বাজারটাকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই বাজার এখানে এরকম হওয়ার কথা? একটা ছোট্ট বাজার, ইন্ডিয়া পাকিস্তান বা আদার্স কান্ট্রিগুলোর দিকে দেখেন। তো আয়সা বলে এতদিন আপনি কোথায় ছিলেন। একটা বাজারকে মানে ইচ্ছা মতন ফালায়, ইচ্ছা মতন উঠায়, তাদের মন মর্জি, এটা কোনো কথা হইলো নাকি? এই মনির ওই মনির না রে, লাবিব ভাইয়া, এটা একটা ফাজিল মনির, এটা এক নামে তো অনেকে আছে। রমজান মাস ভাই, কন্ট্রোল তো করতে চাই, এসব ইতর বদমাশদের জন্য তো কন্ট্রোল করতে পারি না। এই জাতিগুলা এই মানে মানে অপদার্থগুলোর কারণে তো আজকে দেশের এই পরিস্থিতি। আমরা এই বাংলাদেশের মধ্যে একটা যদি আমাদের এই রাষ্ট্রের যেই যতজন ক্ষমতায় আসছে তার মধ্যে অন্যতম সেরা একজন ছিল বেগম খালেদা জিয়া। যার যার রাষ্ট্রপ্রেমের কোনো
কমতি ছিল না, যার দেশপ্রেমের কোনো কমতি ছিল না। এখন কি আছে সেই বেগম জিয়ার আদর্শ এই দেশে? আমরা সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলতে জানি। বেগম খালেদা জিয়ার মতন দেশপ্রেম এই বাংলার ইতিহাসে আমার লাইফে আমি যত ইয়ে করেছি আমি দেখি নাই। যে ব্যক্তিকে, যে মানুষটাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, যে মানুষটা এই দেশের জন্য জেল জুলুম অত্যাচারের সর্ব ধরনের টর্চার ফিল করা হয়েছে, যে মানুষটাকে, সেই মানুষটা একটা কথাই বলেছে, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশের মাটি আমার ঠিকানা, এইখান থেকে আমি কোথাও যাব না। কিন্তু বাকি সব টাউট বাটপার গুলা এই দেশের ক্লান্তি লগ্নে দেশ ছেড়ে পালাইছে। একমাত্র বেগম জিয়া ছাড়া এই বাংলাদেশের ইতিহাসে যতজন ক্ষমতায় আসছে, মানে যখন দুর্যোগ মুহূর্তে সবগুলা পালাইছে, কোনোটা ইন্ডিয়া, কোনোটা আর বলবো না, এগুলা বলতে গেলেই তো গায়ে লাগে। আমরা আমাদের দেশকে ভালোবাসতে জানি না, দেশের মানুষকে ভালোবাসতে জানি না, ট্যাগ লাগায় এতদিন কোথায় ছিলেন আপনি? জামাত, আপনি রাজাকার, ফাজিলের বাচ্চা, ফাজিল কোথাকার ইডিয়েট লোকগুলা হিসাব ফাজলামি করে। শরম থাকবে কোত্থেকে? সব ধান্দাবাজ না এগুলা? ফুটুর করে আইসা একটা ডায়লগ মেরা যায়। যাই হোক ভাই, আমরা আমাদের কাজ করি, এসব অবশ্যই তো থাকবেই। এর ভিতরে আমাদেরকে আমাদের জায়গা থেকে স্ট্রংলি থাকতে হবে, এটা ইনশাল্লাহ আমরা আমাদের কাজ করে যাব। আপনাদের যে গতকালকে বিশাল আলোচনায় ছিলাম, পারভেজ ভাইও আছে এখানে, আপনার দেখেছেন যে বাজারটা এই যে একটা স্ট্রং সাপোর্টটা, লং টার্মের একটা স্ট্রং সাপোর্টটাকেও ভেঙে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের, হয়তোবা আশা ছিল যে ব্যাংকিং সেক্টরের ঘোষণাটা আসার পরেই এই কাজটা হবে, কিন্তু ওই যে সুযোগ সন্ধানীরা এর আগে কাজটা করে ফেলছে। তো এর আগেই কাজটা করার কারণ হচ্ছে, রাইট, আমিন ভাই একদম সুন্দর একটা কথা বলছেন। যদিও তারেক রহমানের সাহেবের যেহেতু ব্লাড আছে না, একটা অনেস্টির ব্লাড আছে, কিন্তু তিনি একা কি করবেন? তিনি একা কতটুক সামলাবেন? এই যে চাঁদাবাজির ঝামেলা এত মহামারী আকার হয়েছে, উনি কি পারছেন? পারছেন না। ওনাকে পারতে দিচ্ছেন না, কারণ চারিদিকে তো চাঁদাবাজদেরকে, উপায়ও নাই ওনার, এই জনাব তারেক রহমানের উপায়ও নাই, কিছু করার নাই। কারণ টাউট বাটপারে ভরা দেশ, কি করবে? এই যে আসিফ নজরুল, এই যে তারপরে এটা কি রেজওয়ানা, বা যেগুলা আছে ক্রিমিনাল দালাল, এগুলার কারণেই তো দেশটা ধ্বংস। তো জি ডাক্তার আমিন ভাই, আমিও আছি ইনশাল্লাহ, আপনাদের সাথে আসি আমি। গতকালকে এর আগে বেশ ভালো আলোচনা করেছিলাম যে একদম প্রপার টাইমে আপনাদেরকে এই জায়গাটাতে বলেছিলাম যে ফান্ড ফ্রি রাখেন, কিছু ইয়ে রাখেন, ফান্ড ফ্রি রাখেন, এবং কিছুটা সেফ জোনে থাকেন, সাইডওয়েজে থাকেন, প্লাস ডিসেম্বর ক্লোজিং, বিশেষ করে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স থেকে একটু দূরে থাকেন। তার মধ্যে ফাইন্যান্সের মধ্যে একটা এখনো পর্যন্ত জোরালো বলছি, আগেও বলছি, এখনো বলছি, সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্সটা ইনশাল্লাহ সাইফা ইসলাম, ধন্যবাদ আপু। তো এটা এতটা বলবো কি আর, লজ্জা নাই তো, নির্লজ্জদেরকে বললেও কোনো লাভ নাই। তো যে জিনিসটা বলছি, ফাইন্যান্স সেক্টরের মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্সটা। ইসলামী ফাইন্যান্সটা বেশ ডিভিডেন্ড এবার আশা করছি, এবং দিবে, যতটুকু আমার কাছে তথ্য আছে ইসলামী ফাইন্যান্সটা দিবে। তাল্লু ভাই, তাল্লু না, আজকে যে পরিমাণে যে পরিমাণে রাইট, রাইট, এই যে রাজু, একদম সুন্দর কথা। এটা ওই সময় 6 সালে যখন অতি উৎপাত বেড়ে গেছে, তখনই র্যাব দেখছে যে কন্ট্রোল করতে পারছে না বিএনপিকে, তখনই র্যাব গঠন করে বেগম খালেদা জিয়া। এবং সেই র্যাব গঠনে সবচেয়ে বেশি সন্ত্রাসী হত্যা করা হয়েছে বিএনপির সন্ত্রাসীদেরকেই। এটা অন রেকর্ড বাংলাদেশে। তো বেগম জিয়াকে আমরা গভীর শ্রদ্ধা করি এবং মন থেকে ভালোবাসি, কেননা তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। বেগম খালেদা জিয়ার মতন অভিভাবক আর কখনো পাবো কিনা খুবই সন্দেহ আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে
ফাইন্যান্সের মধ্যে আপনাদেরকে একটা বলছি যে সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স, কেননা আমার যতটুকু, আমি কখনো আপনাদেরকে ভুল তথ্য আজ অব্দি দেইনি। ইনশাল্লাহ আমার কাছ থেকে এই ধরনের কিছু পাবেন না, কেননা আমি সবসময় আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের কান্না হাজারি দেখতে দেখতে এই 17-18 বছর এই বাজারে দেখে আসছি, সেখান থেকেই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ গত 7-8 মাসে আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু উপার্জনও করেছি এখান থেকে, যতটুকু আমরা আহ, আহ, ও, পেয়েছি আলহামদুলিল্লাহ। অন্তত হারানোর জায়গা আমাদের আর কখনো এখানে হবে না, শুধুমাত্র আমার এই গাইডলাইনটা যদি আপনারা ফলো করতে পারেন, বটম সাইড ধরে স্টক কেনা বেচা করলে আপনারা এই লাইনটা হারাবেন না ইনশাল্লাহ। এবং যে যে স্টকগুলো আলোচনা করছি, আলোচনায় নিয়ে আসছি, সামান্য কিছু ডাউন হলেও, সামান্য কিছু পড়লেও, বাজারের কারণে চাপের পড়লেও ইন ফিউচারে আপনাদেরকে বিশাল বিশাল প্রফিট দিয়ে যাবে। দেখেন এই ইসলামী ফাইন্যান্সটা 6 টাকার ঘরে আলোচনা আনছি, 12 টাকা গেছে, ডাবল হয়েছে। এখনো পর্যন্ত বলছি যে এই জায়গায় চলে আসছে বা যেখানে আছে একটু কারেকশন হয়েছে বাজারের চাপে, আবারও এখান থেকে ইউটার্ন করে ইনশাল্লাহ আপনাদের এই ইসলামী ফাইন্যান্স 17-18 টাকার ঘরে নিয়ে যাবে। ও ডিভিডেন্ড দিবে, জেড থেকে বিতে আসবে। যেমনটি বলেছিলাম পেনিনসুলার ক্ষেত্রে, পেনিনসুলাটা 11 টাকার ঘরে বলার পরে সেই পেনিনসুলা 12 টাকা 23 টাকা পর্যন্ত হিট করেছে, 23 টাকা 10 পয়সা। আলহামদুলিল্লাহ আমরা কেনা বেচায় প্রচুর প্রফিট করেছি, প্রচুর লাভ নিয়েছি। এখনো এই পেনিনসুলার আরো কিছু, ওয়ালাইকুম সালাম রাফাত ভাই, তো আরো কিছু যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেনিনসুলার দ্বিতীয় ইউনিটটা চালু হবে। অলরেডি এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটা জিনিসের উদ্বোধনের বাকি, সেই উদ্বোধনটা হচ্ছে না। বিভিন্ন এই যে পলিটিক্যাল ইস্যু বলেন বা ইলেকশন বলেন বা একটা গঠনমূলক জায়গার মধ্যে ডাক্তার আমিন ভাই, যাই হোক, আমি হারাবো না কখনো। আমি আপনাদের পাশে দুর্যোগ মুহূর্তে যতদিন পর্যন্ত আমার ক্যাপাসিটি এবং আমি জীবিত আছি আর এই মার্কেটের সাথে আছি, আমি কখনোই হারাবো না, আমি আপনাদের সাথে আছি। অন্তত আহ, মন মানসিকতা, সাহসিকতা দিয়ে এবং ভালো ভালো আলোচনা দিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। তো এই জায়গাতে এই যে পেনিনসুলা আপনার সেকেন্ড ইউনিটটা চালু যখন হবে বা বাজার যখন ইউটার্ন আসবে, এই জায়গাগুলো ভেঙে চুরে উপর দিকে যাবে ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ এগুলো যাইতে বাধ্য এই 26-27, এবং এর নেক্সট যদি বড় কোনো সাপ্লাই জোন আসে তখন দেখবেন যে এটা আপ টু ডিভিডেন্ড পর্যন্ত আপনারা এই জিনিসটাতে দেখতে পারবেন। এখানে কত আছে, 31-32 টাকার ঘরে, এই 31-32 টাকার ঘরে যাবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য রাখবেন এবং সময়টাকে, মানে সময়টা পর্যন্ত সাকসেসফুলি রাখবেন। যেই স্টকগুলো ডাউন ট্রেন্ডের হিসাব ছিল, প্রত্যেকটা স্টক থেকে আপনাদেরকে সেফ জোনে নিয়ে আসছি। আপনারা জানেন যে খান ব্রাদার্স 110-20 টাকার ঘর থেকে আপনাদেরকে সতর্ক করে আসার পরে শেয়ারটা আজকে কি ভালো অবস্থা হয়েছে। তারপরে আপনার এই যে ইয়েগুলো বিচ হ্যাসারি বলেন, এআইএল বলেন, সিপাল বলেন, প্রত্যেকটা স্টক হাই রেঞ্জে আপনাদেরকে সতর্ক করেছি। যারা সেল দিয়ে বেরিয়ে আসছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন, নইলে আজকে আপনাদের অস্তিত্ব থাকতো না যারা ওই স্টকগুলোতে আটকা পড়েছিলেন। এবং কোন কোন সময় বলেছিলাম সেটা আপনাদের নিশ্চয় মনে আছে। এক একটা স্টক যেখান থেকে বলেছিলাম সেইখান থেকে নামতে নামতে কোথায় নেমেছে কিচ্ছু নাই, অস্তিত্বহীন হয়ে গেছে। আর আজকে আপনাদেরকে যে যে স্টক তখন থেকে আলোচনা করে আসছি, এগুলো ঊর্ধ্বগামী ঊর্ধ্বমুখী শেয়ার, আজ অব্দি কেউ লসে নাই। এই তাল্লুর কথা ভাইয়া বলতেছেন, তাল্লুটাও এই আফটার ইউটার্ন, বাজার আফটার ইউটার্ন, দেখেন এই 18 টাকা মাত্র 40 পয়সা, এত বড় ঝড়ের মধ্যে সে মাত্র আজকেই মাত্র সে 40 পয়সা ডাউনে আসছে, আজকে মাত্র, অনলি 2 ডেজ, আজকে আসছে এই পর্যন্ত। দেখেন এই ফাউন্ডেশনের থেকে আর নিচে নামার সুযোগ আছে? আর তাও যারা তাল্লু আজকে বিক্রি করছে এরা এদের মতন বোকা বেকুব ছাড়া আর কেউ না। আজকে যে কোনো শেয়ার, জুন ক্লোজিং এর যে শেয়ারগুলো যারা সেল করেছে তাদের আহ, সবাই কিন্তু মানে এই যে যারা ডাউনে বিক্রি করে তারা কিন্তু পরবর্তীতে আপ ট্রেন্ডে কিনে আবার ধরা খায়, আবার ধরা খায়, আবারও ধরা খায়। কেন খায়? ওই যে এখন ডরে সেল করে ডাউনে, আর আপে গিয়া তখন মনে করে বাজার আকাশে উঠবে। এই যে রিউমারের ভিতরে যখন আলোচনাগুলা ইয়ে করে, যখন আপ ট্রেন্ডে চলে যায় তখন এই যে গুজব ছড়ায়, আর আমাদের কিছু ভাই বোনরা আছে মানে ওই গুজবের ফাঁদে পা দিয়ে ফেলেন, পা দেওয়ার পরপরই কিন্তু বিপজ্জনক অবস্থায় চলে যায়।
আমার স্টক যখন আমি কিনি, যদি ডাউনে আসে আমার কোনো টেনশন নাই। এই যে তাল্লুর কথা বলেন, আমি 2022-23 সালেও এই তাল্লু থেকে অনেক প্রফিট করেছি, কিছু শেয়ার আটকা ছিল। এই 5 টাকার ঘরে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমি নিজেও কিনেছি, বলছি আপনাদেরকেও দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এই তাল্লু যারা কিনেছেন প্রত্যেকটা স্টক, কোনো স্টক কেউ বলতে পারবেন না যে কিনে আহ, সমস্যায় পড়েছেন, আটকা পড়েছেন। হ্যাঁ, সাময়িক আপ এন্ড ডাউনে অনেকে আপ ট্রেন্ডে কিনে একটু কষ্ট পেয়েছেন, কিন্তু এই দেখেন তো তাল্লুটা কয়বার গেল 8 টাকা 60 পয়সায়। 8 টাকা 50-60 পয়সা অন্তত একবার, দুইবার, তিনবার উঠলো, তিনবার উঠলো। নেক্সট টাইমে এটা যখন উঠবে একদম স্ট্রেট 10 টাকার ঘরে ঢুকে যাবে এই শেয়ারটা। এই শেয়ারটা 10 টাকার ঘরে ঢুকে যাবে, 10-11 টাকার ঘরে হিউজ পরিমাণে সাপ্লাই আছে, থাকলেও এই জায়গায় উঠবে। প্লাস এই তাল্লুর ব্যাপারে আপনাদেরকে অনেক কিছু বলেছি যে এই শেয়ারটা কার কাছে, আমরা 2 দিনে কিনে হতাশ, কিন্তু 15 সাল থেকে আইসিবির কাছে 26 টাকা 30 পয়সা করে 59 লাখ শেয়ার তাল্লু আছে। হ্যাঁ, অবশ্যই সামাদ ভাই কিনা যায়। তো 59 লাখ আইসিবির কাছে আছে। তো আইসিবির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা এই শেয়ার ধরে রাখছে, তারা জীবনও, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কোনোদিনও 10 পয়সাও লস দেয় না। প্লাস তারা এক এক শেয়ার যে পরিমাণে ডাবল রিডাবল করে, অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, যেমন বিকন ফার্মাটা 14 টাকা 70 পয়সা ছিল যখন, তখন আইসিবির কাছে কিনা ছিল 70-80 টাকার ঘরে। আমি নিজেও কিনেছিলাম একটা নিউজের উপরে, আমি 3 মাস পরে 20 টাকা বিক্রি করছি। প্লাস ওইখানে 3-4 বছর পর একই জায়গায় ছিল 19 টাকা 18 টাকার ঘরে ছিল। সে 18 টাকা থেকে 400 টাকা পর্যন্ত এই আইসিবি বা আরো প্লেয়াররা মিলে এই বিকন ফার্মাটাকে নিয়ে গিয়েছিল। হয়তো আমরা এই বাজারের থেকে রুজি রুটি করি দেখে আমরা অত লং টার্ম 3 মাস 4 মাস 5 মাস আমরা ওয়েট করি। আমাদের পার্টি আছে যে লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্ম, তিনটা টার্ম ভাগ করে আমরা বাজারে ব্যবসা করি। প্রত্যেকটা কোডে সর্বোচ্চ 3 থেকে 4টা স্টকের বেশি আমি পছন্দ করি না, 3 4 5 এর বেশি না। আমার ভাই বোনরা অনেকে আছেন যে এক একটা কোডের মধ্যে 20-30টা কোম্পানির শেয়ার কিনে ভরে রাখছেন, বাণিজ্য মেলা করে রাখছেন। আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে বলেছি, আপনি 2000 1000 না কিনে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কিছু শেয়ার ওইখানে যদি আপনি হিউজ কোয়ান্টিটি ভলিউম করে 1 টাকা গ্যাপ পাইলেও অনেক লাভ হয়, যদি বটম সাইডটা ধরে কিনে রাখতে পারেন। আর বাজার চাপে যদি একটু পড়েও আপনার কোনো টেনশন থাকার কিছু নাই, কেননা আপনি যে স্টকটাতে কিনেছেন সেটা নেক্সট রাউন্ডে বা ভালো অবস্থানে গেলে এটা আপনাকে প্রফিট দিতে বাধ্য। এই পেনিনসুলা আমি যখন কিনেছিলাম 12 টাকা, 12 থেকে 13 টাকা, 14 টাকা 90 পয়সা পর্যন্ত, আমার কাছে প্রায় 20 লাখ শেয়ার আমি কালেকশন করেছিলাম আমার প্রিয় ভাই বোনদের মিলে, আমরা যৌথভাবে। তো এই পেনিনসুলা এরপরে 11 টাকা 50-এও নামছে, কিন্তু আমরা ভয় পাই নাই, এই অভয় দিয়ে সবাইকে রেখেছি। আলহামদুলিল্লাহ সেই পেনিনসুলা থেকে অন্তত 5-7 বার প্রফিট নিয়েছি, ধাপে 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 অনেক উপরে, অনেক জায়গায়। রাইট। বাজার তো ঘুরবেই। এই যে একটা জিনিস আমাদের একটা ভালো পজিটিভ, আমি আজকের এই বাজারের বিষয়টা নিয়ে বলি, আমাদের একটা জিনিস ভালো হয়েছে যেটা একদম আমাদের জন্য সবার জন্য একটা লাকি, যে গত এই কয়েকদিনে যে বড় ধরনের পতনটা ঘটছে না, এটা খুব আমি পছন্দ করছি। কেননা আপনাকে স্লো পয়জন দিয়ে মারার চেয়ে একবারে মেরে ফেলে আবার যখন জিন্দা করবে তখন কিন্তু ওই রেসে আপ ট্রেন্ডে যাবে। বাজার যত দ্রুত গতিতে পড়ে বাজার তত দ্রুত গতিতে উঠে, আর বাজার যত স্লো ভাবে পড়ে বাজার তত স্লো ভাবে উঠে। একদম পরীক্ষিত জিনিস এইগুলো। তো এই যে দেখেন, বাজার সাধারণত এই আরএসআই 30-31 থেকে ঘুরে, আরএসআইটা কিন্তু 30-31 থেকে ঘুরে। এখন পি রেশিও, আরএসআই, বাজারের পজিশন সবকিছু আমাদের ফেভারে, সবকিছু পজিটিভ। এই পজিটিভ থেকে বাজার যখন রান করবে আপনার প্রত্যেকটা স্টক আপনাকে প্রফিট দিয়ে যাবে। আর আমাদের যে জুন ক্লোজিং এর হিসাবগুলো রেখেছি, এই জুন ক্লোজিং এর স্টকগুলো আমাদেরকে আহ, যে পরিমাণে গেইন দিবে, অনেকগুলো এমন ভাবে ইয়ে করবে, তো যেই জায়গাগুলোতে আসবে দেখবেন আপনারা আপ টু অক্টোবর নভেম্বরের দিকে আপনাদের পোর্টফোলিওর সাইজ কেমন হয়। বারবারও আবারও সতর্ক করি যে অন্তত প্রফিটের টাকাটা আপনারা যখনই যে স্টক থেকে নেন ওইটা আর রিইনভেস্ট করবেন না। এটা আমি সবসময় আগে থেকেও বলে আসছি, এখনো বলছি। এখন যেখানে আসছে আপনি যতক্ষণ পর্যন্ত সেল না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো লস নাই। আনরিয়ালাইজ লস ইজ নাথিং লস। বাট একবার যদি আপনি আনরিয়েলাইজটাকে রিয়েলাইজ করে ফেলবেন, সেটা কিন্তু আর আপনি রিকভারি করতে পারবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন।
এই এক্সপিরিয়েন্স গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার কোন স্টকে যদি কোনো বাজে কোম্পানির স্টক থাকে বা কোনো আহ, খারাপ স্টক থাকে, সেইগুলোর থেকে সেগুলোর হিসাব ভিন্ন। তারপরে যেগুলোর পজিটিভ আছে, এই যে ভিতর ভিতর থেকে আমি যে অনেক কষ্ট করে এই যে 400 আইটেম থেকে বের করে করে নির্যাস পেনিনসুলার মতন, ইসলামী ফাইন্যান্সের মতন, বা এই যে তাল্লুর মতন স্টকগুলো একদম বটম লেভেল থেকে আপনাদেরকে দেখিয়ে আসছি, বলে আসছি। আবার কিছু কিছু ভালো স্টকগুলোর যে আলোচনাগুলো নিয়ে আসি, সেগুলো যেমন 28শে অক্টোবর 2024 সাল না, আচ্ছা, 28শে অক্টোবর 2024, তো যে আলোচনাগুলো আসছি, এই যে একটা 400 কোম্পানি থেকে, 400টা কোম্পানি থেকে 15-20টা আইটেম বাইর করা, এটা কিন্তু চারটিখানি কথা না। তো 28শে অক্টোবর, 20শে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2024, সেপ্টেম্বর, অক্টোবর, 28। আচ্ছা, এই যে, হ্যাঁ, এই স্ট্রং একটা বাউন্স ব্যাকের একটা ক্যান্ডেল, এই যে 28শে অক্টোবর। ধন্যবাদ পারভেজ ভাই। আমরা গতকালকের আলোচনা, যদি ব্যাংকটা, আমার যেই আমার যেই জায়গাটাতে গতকালকের আলোচনা ছিল যে ব্যাংকের আ- আগামী সপ্তাহ থেকে ঘোষণা আসার সময়, বাট ওই যে পলিসি মেকাররা তো সবসময় আমাদের মাইন্ড গেম নিয়ে খেলে, এই জিনিসটার কারণে তারা আজকেই ব্যাংকের চাপ দিচ্ছে আরেকটা ইস্যু নিয়ে। ওই যে জানেন যে বাংলাদেশ ব্যাংকের নিয়ে খুব হইচই চলতেছে, ওই সুযোগগুলো ওরা তো সুযোগ সন্ধানী কাজে লাগাবে, কাজ করবে, এটা হচ্ছে ওদের ধর্ম। তো ওদের তো আর আমাদের আম, মতন, আমাদের ভাই বোনদের মতন বা আমাদের মতন মানবিক চিন্তা করে না, ওরা চিন্তা করে ওদের স্বার্থ। কেননা ওই বসানোই হয়েছে ওইসব জায়গার মধ্যে ওই টাইপের মানুষ। বাংলাদেশের মধ্যে যদি অর্থনীতিবিদের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যদি অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সাইফুর রহমানের সাথে মতো, এই যে সিলেটের সাইফুর রহমান সাহেব, বিএনপির সাইফুর রহমানের সাথে মতন, শুধু বাংলাদেশটা, সারা এশিয়া মহাদেশের মধ্যে এমন একজন অর্থমন্ত্রী আমরা কখনো পাবো কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। এই সাইফুর রহমানের আমলে অর্থনীতি যে কি স্ট্রং ভাবে দাঁড়াইছিল, বাংলাদেশ কি স্ট্রং ভাবে ঘুরছে। আমাদের এখানে লুটপাট যাই হয়েছে না হয়েছে, এখনো পর্যন্ত কিছু লাগে না ভাই। এই সাইফুর রহমানের মতন একজন অর্থনীতিবিদ যদি একজন অর্থমন্ত্রী বানানো যায়, আর কিছু লাগে না। এখানে লাগে পরিকল্পনা, এখানে লাগে বুদ্ধিমত্তা, এখানে লাগে একটা দেশ ঘুরাইতে হলে এর চেয়ে বেশি কিছু লাগে না। অর্থ সম্পদ, আমাদের যে জনবল, যে জনশক্তি আছে, এই জনশক্তি দিয়ে এই বাংলাদেশকে উন্নত বিশ্বের চূড়ায় নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। মালয়েশিয়ার কথা দেখেন, আমাদের চেয়েও খারাপ ছিল, আজ কোথায়? সিঙ্গাপুর দেখেন, আমাদের চেয়েও খারাপ ছিল, আজ কোথায়? আমরা আছি 71-এর চেতনা, আমরা আছি আহ, ওই ট্যাগ লাগানোর চেতনায়, আমরা আছি কে কার পিছনে বাস দেব সেই চেতনায়। আর তারা আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এরা আছে তাদের জাতিগতভাবে ঐক্য, তাদের আছে দেশের ভালোবাসা, তাদের আছে দেশপ্রেম, তারা আছে কিভাবে সামনে এগিয়ে যাবে। আর আমরা একজন, ওই যে আমাদের খেলাই তো হয়েছে হাডুডু খেলা, আমরা একজন আগাইতে নিলে 10 জনের টাইনা নিচে নামাই, এই হয়েছে আমাদের চরিত্র। কোন একটা ভালো কিছু কথা বললেই ট্যাগ লাগানো শুরু হয়ে যায়। ওই যে দেখেন না, একজন আসছে, এতদিন কোথায় ছিলেন? উনি জানে না এতদিন কোথায় ছিল। উনি যে এতদিন ঘরে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইছে, এখন উঠে দেখে যে উনি ছাড়া আর কারোরই দেখতেছে না। এই হইছে ওনাদের চরিত্র। গর্তের থেকে দেখবো কোত্থেকে যে এতদিন কোথায় ছিলেন, গর্তে যারা লুকানো ছিল তারাই বলে এতদিন কোথায় ছিলেন। হ্যাঁ, সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এবং কিছুটা অনেকটা তখন এটাও ছিল যে একটা ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশের ভালো ভালো মানুষগুলোর ষড়যন্ত্রের শিকারই হয়। সাইফুর রহমানও তেমনই একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছেন, যতটুকু তখনকার পত্রিকায় এগুলা বেশ কথা আসছে। এই যে শহীদ শরীফ ওসমান হাদি, সে কোন কথাটা বাংলাদেশের এগেনিস্টে বলছে বলেন তো, দেখেন কোন কথাটা আমাদের মানুষের আহ, এই জনগণের বিরুদ্ধে বলছে বলেন তো। সেই শহীদ ওসমান হাদিকে ট্যাগ লাগায়া কি ধরনের আচরণ, কথাবার্তা বলতেছে, যেই শহীদ ওসমান হাদিদের রক্তের উপরে যারা আজকে বড় বড় কথা বলে, এগুলা কত বড় গাদ্দার জাতি, কত বড় স্টুপিড জাতি, কত বড় বদমাইশ জাতি, চিন্তা করে দেখেন। আমরা কোথায় আছি? আসেন আমরা আলোচনা করি ইনশাল্লাহ। আমাদের পুঁজিবাজারে আমরা যে ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, এবং এই বাজারকে নিয়ে আমরা যতটুকু আশাবাদ, আশার আলো আমি আপনাদের জন্য আল্লাহর তরফ থেকে জাগিয়েছি, আমরা কখনো হার মানবো না। আমাদের দরকার একটা শিক্ষা এবং ধৈর্য। ধৈর্য এবং শিক্ষার জায়গা থেকে আমরা এই বাজার থেকে অনেক কিছু অর্জন করব ইনশাল্লাহ। জি, সাইফুর রহমানের মতন মানুষ
ওনাদের ভিতরে দেশপ্রেম ছিল, ওনাদের এই যে অলি রাইট, বাবা খেয়ে ঘুমায় এখন, ওই যে এই কারণে বাবারে ছাইড়া দিছে না, বদিরে ছাইড়া দিছে না, এখন আবার ছাইড়া খাওয়া শুরু করছে। খাইয়া আইসা কয় এতদিন আপনি কোথায় ছিলেন, কত বড় ইডিয়েট লোক। তো তো যাই হোক, আহ, এই আমাদের যে জায়গা আজকে দ্রুত গতিতে পড়েছে, এটা আমরা একটা সাধুবাদ জানাই যে যত দ্রুত পড়েছে বাজারটা। এবং ওই যে আমার কামাল ভাই বলছে যে 24 সালের 28 অক্টোবরের ক্যান্ডেল প্লাস, দেখেন সাপোর্টগুলো এই যে এই জায়গাতেও সেই একই সাপোর্ট ক্রিয়েট করেছে। এখন এখানে এই জোনটা, এই ফুল জোনটা একটা জোন ভেঙে আরেকটা জোনে আসছে। তো আরেকটা জোনে যেহেতু আসছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে ফান্ডিং যেহেতু এই উপরে এই যে ব্যাংকিং খাতের মধ্যেও যে ইয়ে হয়েছে, ফিডিংটা তেমন করাইতে পারে নাই। কেন বলছি এই ফিডিংটা করাইতে পারে নাই, একমাত্র আমি রাসেল আপনাদের জন্য বারবার যে সতর্কতা বাণী দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমি দেখছি যে আমার এই গ্রুপের মধ্যে, আমার এই ভাই বোনদের মধ্যে কেউ ব্যাংকিং সেক্টরে যায় নাই। তো যেহেতু কেউ ব্যাংকিং সেক্টরে যায় নাই, সেহেতু আলহামদুলিল্লাহ তো এই যে ধরেন একটা আলহামদুলিল্লাহ একটা জিনিস যে আমার এই ভাই বোনরা যে ব্যাংক সেক্টরে জানে, আমরা ইন্স্যুরেন্সে ঢুকছিলাম, ইন্স্যুরেন্সে মোটামুটি বেশ ভালো প্রফিট ওই টাইমে করে ফেলছি। তারপরে আমরা ফাইন্যান্সের মধ্যে অনলি ওয়ান ফাইন্যান্স যেটা আমার ভাই বোনদেরকে সবাইকে প্রফিট দিয়েছে, ইসলামী ফাইন্যান্স। এবং ইসলামী ফাইন্যান্স থেকেও ইনশাল্লাহ ইসলামী ফাইন্যান্স থেকেও আজও বলতেছি ডিভিডেন্ড এবার তারা ঘোষণা করবে, এবার যেটাই দেখ এই পেনিনসুলার মতন তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে শেয়ারটাকে নিয়ে যাবে কোথায়, আপনাদের বি ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে যাওয়ার পরে ওই যে যে জায়গাটা 17-18 টাকার ঘর, প্রথম ধাপে 14 টাকার ঘরে গিয়ে একটা রিট্রেস্ট হবে। রিট্রেস্ট হওয়ার পরে আবার 17 টাকা 18 টাকা, ইভেন আরো অনেক দূরে যাওয়ার মতন দক্ষতা রাখে ইসলামী ফাইন্যান্স। আইসিআইসিএলটাও সেম ঘটনা, আমরা 21 টাকা থেকে 24, 70, 80, 90 পয়সায় বেশ ভালো প্রফিট কয়েক দফা বাইসেলের মধ্যেই করেছি। অল্প পুঁজি অল্প রুজি এবং অধিক খুশি, এই স্লোগানে আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এগিয়ে আসছি, আর ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো যাব। আইবিপির কথাটাও বলেছিলাম যখন, এটা সেপ্টেম্বর মাসে যখন বলেছিলাম 13-14 টাকার ঘরেই ছিল, বাট তাদের ব্যাংকিং সিস্টেমের ব্যাংকিং লেনদেনের প্রবলেমের কারণে পড়ে গেছিল। তো 10 টাকা পর্যন্ত আসছিল, সেই 10 টাকা থেকে আবার 14 টাকা 50 পয়সা পর্যন্ত, 60 পয়সা পর্যন্ত আমরা দেখেছি। এখন বাজারের চাপে একটু কারেকশন হয়েছে, ইনশাল্লাহ আবারও যখন রাইট আমরা ব্যাংকিং সেক্টরে যাব না, যেটা দুর্বলতা আছে সেখানে আমরা পা দেব না। এটা যত ভালো হোক, যত বাড়ুক, যত কিছুই হোক, যে যে স্টকগুলো ক্ষতিকর, যে যে স্টকগুলো ক্ষতিকর সেগুলো আলোচনায় আনতে চায় না। তারপরে আমার অনেক ভাই বোনরা আটকা পড়ে থাকেন, বলেন যে ভাই রিকোয়েস্ট করেন আমার এই স্টকটা দেখে দেন, তো আমি একটু আলোচনায় আনি, দেখে দেই সেই জিনিসটাতে আপনাদেরকে বলি যে এই স্টকটা আপনার এই অবস্থানে আছে। এটা থেকে আমি সবসময় বলি যে এই যেগুলা জট মার্কা বা একটু বিপজ্জনক অবস্থান আছে, ওগুলো থেকে আপনি ইয়ে করেন, সুইচ করেন, সুইচ করে আপনি ভালো ভালো শেয়ারে থাকলে আপনার অন্তত জায়গাটা থেকে আপনি আবার রিটার্ন পাবেন। সেই জায়গা থেকে আপনি একটু ধৈর্য সহকারে থাকলে আপনার রিকভারিটা হবে। আমি এইরকম আমার সাথে অনেক ভাই বোনেরা যারা আসছেন তাদের পোর্টফোলিও থেকে সেল করায় দিয়ে মানে বাজে বাজে কোম্পানি বা যেগুলো অবস্থান খারাপ সেগুলো থেকে সেল করায় দিয়ে ওই রিটার্নটা লস রিকভারি করে আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থানে চলে গেছি। সেপ্টেম্বর অক্টোবর থেকে এই পর্যন্ত যারা আসছেন, একদম লাস্ট এন্ড অফ দ্য মান্থ যারা আসছেন আমার সাথে পার্সোনালি, তারা তাদের কয়েকটা কোড ছাড়া বাকি সকল কোডে, 50টা কোডের সকল কোডে আমার প্রফিট আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা রেশিও প্রফিট আছে আলহামদুলিল্লাহ। এইভাবে বাজারকে বুঝে এখন পড়েছে, নো প্রবলেম, আনরিয়েলাইজ লস আছে, নো প্রবলেম, এইটা বাজার ঘুরবে। এই আনরিয়েলাইজ লসটা ওভারকাম করে এর দ্বিগুণ 3 গুণ প্রফিট নিয়ে রিটার্ন আসবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আমি ওই জায়গাগুলোতে ওই স্টকগুলোকে আপনাদেরকে আহ, নিয়ে আসছি। আজকের দিনে দেখেন এসপিসিএলটা সারাদিন, এসপিসিএলটা আজকে সারাদিন প্লাসে ছিল, একদম সকাল থেকে কিন্তু এত ঝড় তুফানের ভিতরে এসপিসিএলটা সারাদিন প্লাসে ছিল। 47 টাকা 50 পয়সা পর্যন্ত কোনোভাবে তাকে নোয়াইতে পারে নাই,
এত ঝড় তুফানের মধ্যে 231 পয়েন্টের ভিতরেও লাস্ট মোমেন্টে অ্যাডজাস্টমেন্ট, অনেকে ওই যে 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 কাজটা করেন যে নিটিং করতে যায়, সকালে কিনে বিকালে বেচার ধান্দা করে, ওই ভাই বোনদের হয়তো কিছুটা ওই 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 লোকগুলোর জন্য এটা একটু ডাউনে চলে আসছে, কিন্তু তাকে নয়াইতে পারে নাই। এবং এই এসপিসিএল এর যে ইপিএস আসছে, এই এসপিসিএল এর যেই ডিভিডেন্ড 20%, গত বছর ছিল 10%, এই বছর দিয়েছে 20%, আগামী বছর আরো দেবে। এবং আরো একটা নিউজ হচ্ছে তার সেকেন্ড ইউনিটটা চালু হবে, চালু চালু অলরেডি হয়ে গেছে সম্ভবত। এবং আপনাদেরকে বলছি ধৈর্য রাখবেন, এই শেয়ারটা আপনারা এবারের ডিভিডেন্ডের টাইম আসলে এই শেয়ারটা 70-75 টাকার ঘরে দেখবেন, এবং লং রানে এটা আরো যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর সকল দেশে কয়েকটা খাতের মানে যেটা জাতীয় ইস্যু, জাতীয় প্রয়োজন, তার মধ্যে পাওয়ার সেক্টর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর। পাওয়ার সেক্টরে বাংলাদেশের যে দুরবস্থা আছে, এই কোম্পানিগুলো, এগুলাকে রিফর্ম, যেই কোনো গভর্নমেন্ট আসুক না কেন, তাদের বাধ্য এগুলাকে রিফর্ম করা। আর রিফর্ম না না করলে দেশ চালাইতে পারবে না একমাত্র পাওয়ার সেক্টর। কারণ পাওয়ার সেক্টর শুধু বাসাবাড়ির জন্য না, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা রান করাইতে হলে এই পাওয়ার সেক্টরের কোনো বিকল্প নাই। পাওয়ার সেক্টর যত ডেভেলপ করবে দেশ তত উন্নত হবে। তাহলে পাওয়ার সেক্টর যদি ডেভেলপ করতে হয়, তো আমাদের দেশের যে মানে যেগুলো এখন দুর্বল কোম্পানিগুলো আছে, এই দুর্বল কোম্পানিগুলো গভর্নমেন্টের যে কোনো পলিসিতে হোক এগুলোকে রান করাতে বাধ্য। তো যদি রান করায় তাহলে আপনার পাওয়ার সেক্টরের মধ্যে, যেমন বারাকা পাওয়ারটার কথা বলছি, 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত ঘোরাঘুরি করছে, এখনো ওই দিকে আছে বারাকা পাওয়ারটা। বারাকা পাওয়ারটাও এটা আমার এই যে ডাক্তার আলমগীর ভাইয়ের ভাই এখানে জব করতেন, ওনার থেকে তথ্য উপাত্ত নেওয়ার পর আমরা এই 5 টাকা 70-80 পয়সা থেকে যখন কেনা শুরু করছি, এখান থেকে 2-3 দফায় খুব সুন্দরভাবে 58 টাকা করে প্রফিট নিয়েছি। এখন যে জায়গা আছে এইটাও ভালো জায়গায় আছে। এই কিছুদিন আগেও, গত 2-3 দিন আগেও 8 টাকার ঘরে ছিল। তো এখন 8 টাকার থেকে 8 টাকা 7 টাকা 30 পয়সা আসছে। এর ঘাবড়ানোর কিছু নাই, যখন আবার রান করবে, বাজারটা ইউটার্ন আসবে, মুভমেন্ট আসবে, তখন দেখবেন যে এই শেয়ারটা 11-12 টাকার দিকে চলে গেছে। তো এইভাবে পাওয়ার সেক্টরগুলো কেন, এখন আপনার একটা নতুন পাওয়ার সেক্টর করতে গেলে জমি লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, যন্ত্রাংশ কিনতে হবে, বিশাল এক আহ, আহ, অর্থনীতির প্রয়োজন। তো এর চেয়ে ভালো যেই সেক্টরগুলো আছে, আপনারা দেখছেন যে আমাদের দেশের সুগার মিলগুলো ওপেন করছে, বা জুট মিলগুলো ওপেন করছে। তো যেহেতু মেল আগেরই ছিল, এগুলাকে আবার সাফাই টাফাই করে নতুন করে রিফর্ম করে আবার রান করার চেষ্টা করতেছে। তো এই যে সামিত পাওয়ারও এখানে থাকবে না, সামিত পাওয়ারটাও উঠে আসবে। তো এইসব শেয়ারগুলো পাওয়ার সেক্টরের আমরা সামনে ভালো ভালো রিটার্ন দেখতে পারবো। সামিত পাওয়ার এতদিন পর্যন্ত রেড জোনে ঢুকে নাই, এখন ঢুকছে। তো এখন রেড জোনে যেহেতু ঢুকছে, এটা একটু সাইডওয়েজে থাকবে, প্লাস বাজারটা ইউটার্ন আসলে এই সামিত পাওয়ারটা আপনারা দেখবেন যে একসময় এটা 16-17 টাকার দিকে চলে যাবে সামিত পাওয়ার। তো ইব্রাহিম ভাই, আহ, আপনার এই যে ইসলামী ফাইন্যান্সের না না, ফেক না রে ভাই, শান্ত সুমন, ফেক না ইসলামী ফাইন্যান্সের এটার যারা ইসলামী ফাইন্যান্সের ওরা ফেক নিউজ করে না। ইসলামী ফাইন্যান্সের রিকভারি করছে অনেক ভাই। ফাইন্যান্সিয়াল সেক্টর, বিশেষ করে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সেরও ফাঁকি দিতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্ট অনুযায়ী আপনার সুযোগ নাই। তো এগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না, এগুলো তো মনিটরিংটা হয় বাংলাদেশ ব্যাংকের থেকে। তারা রিকভারি থেকে যেটা হয়, এটা ব্যাংকিং খাতে দেখেন, ব্যাংকিং খাতের ওই যে লোন আপনার যে যেই ব্যাড লোনগুলোর কারণে ইপিএস খারাপ আসছে, এগুলা শুধু কোম্পানি ছাড়া, যেমন ফ্যাক্টরি, আপনার গার্মেন্টস সেক্টর বলেন বা আদার সেক্টর বলেন, ওরা ইপিএস কে জালিয়াতি করতে পারবে, কিন্তু ব্যাংকিং সেক্টরের, ফাইন্যান্স সেক্টরের ইপিএস জালিয়াতি করার সুযোগ নাই। কেননা এটা টোটালি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তত্ত্বাবধানে হয়, এগুলোর জালিয়াতির সুযোগ নাই। এখন লোন, ইসলামী ফাইন্যান্সের যে ব্যাড লোন ছিল তারা রিকভারি করে ফেলছে, 8 টাকা থেকে কভার করলো প্রথমে, 5 টাকা, 5 টাকা থেকে কভার করে আসছে এখন মাত্র 87 পয়সা। এই 87 পয়সাটাও 87 পয়সাটাও আগামীতে এই যে ডিভিডেন্ড আসলে দেখবেন যে
হয়তো 25 পয়সা বা 50 পয়সা তারা ডিভিডেন্ড ঘোষণা করবে, করে এটাকে বিতে নিয়ে আসবে, যে যেমনটা করছে পেনিনসুলার ক্ষেত্রে এটাও করবে। আদার্স অনেকগুলো যদি আপনারা এরকম কিছু কোনো স্টক যদি পান যে রিকভারি করে আসছে, বিশেষ করে টেক্সটাইল সেক্টর, পাওয়ার সেক্টর, ফুড সেক্টর, কোনো সেক্টর যদি পান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে হেল্প করে ওর কি অবস্থান আছে, কোথায় যেতে পারে, এগুলো আমরা আলোচনা করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন এই যে সামিট পাওয়ারটা একটু বাজার ঘুরবে, বাজার একটা অবস্থানে আসবে, 15-16 টাকার ঘরে আবারও চলে যাবে, এগুলা আমরা দেখেছি। এগুলা যখন বাজার পড়ে, ইভেনচুয়ালি আপনারা খেয়াল করবেন যে বাজার যখন একটা পজিশনে চলে আসে তখন কিন্তু খারাপ শেয়ারগুলো কিন্তু উপরে চলে আসে, খারাপ শেয়ারগুলো কিন্তু রান করে, রানে চলে আসে, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন হচ্ছে ধৈর্য। আমরা আগে যেই কাজটা আপনারা করতেন, আলহামদুলিল্লাহ আমার এই আলোচনার মাধ্যমে এবং এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যে জিনিসটা আপনারা বুঝে ফেলেছেন যে না, লসের বিক্রি করে কোনো লাভ নাই, উল্টা আরো নিজেদেরই ক্ষতি, সেখান থেকে আপনারা যে ধৈর্য সহকারে আহ, আপনারা যে স্টকগুলো রেখে দিয়েছেন এবং দেখেছেন যে সেপ্টেম্বরেও পতনের পরে যখন বাজার নামছে, এই যে আমার এক ইয়ে ভাই ছিল, বোরহানুদ্দিন ভাই ছিলেন, বোরহানুদ্দিন চৌধুরী ভাই, আছেন কিনা জানি না এখন। তো উনিও আমার লাইভ দেখে দেখে জুলাই আগস্ট মাসে 8.5 লাখ টাকা প্রফিট করেছিলেন। বাট ওই যে ব্যাড, মানে ভুল ডিসিশন, মানে প্রফিট টেকিং না করার কারণে সেখানে সেখানে উনি কি করছেন, সব বিনিয়োগ করে একসাথে আটকায় ফেলে লাস্টে যখন বাজার পড়ছে অনেকটা ইকুইটি, ওনার যে ইয়েটা ছিল আনরিয়েলাইজ লস বেড়ে গেছিল, 8.5 লাখ টাকার জায়গায় লসে আরো 11.5 লাখ টাকার মতন শো করছিল। আমি ওনাকে অভয় দিয়ে ধৈর্য ধরে রাখা, বকাবকি করে, দেশি মানুষ তো বকাবকি করে রাখাইছি। আলহামদুলিল্লাহ গত এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে ওনার অনেকটা রিকভারি হয়ে চালানটা ফেরত পাইছে, প্রফিট সহ আসছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এখন। এই যে ধৈর্যর জায়গাটা যখন থাকবেন এবং আপনার স্টকটা যদি ভালো থাকে, তো সেই জায়গায় কিন্তু কিন্তু আপনারা লুজার হবেন না। এখন দুর্বল কোম্পানি যেগুলো আপনাদেরকে বারবার সতর্ক করে আসি, সেগুলাতে যদি আপনারা ঢুকে পড়েন তাহলে কিন্তু বিপজ্জনক। দেখেন, এই যে এআইএল এর কথা বলছি, এআইএল নিশ্চয় সবার, আমার সকল ভাই বোনের যারা আমার রেগুলার আছেন, আপনারা আমার সাথে যুক্ত আছেন, তারা জানেন এই শেয়ারটা আমি কোন লেভেলে আপনাদেরকে সতর্ক করছিলাম। সেই আহ, এই যে এই লেভেলটা থেকে, এই যে যখন এটা 50 টাকার ঘরে বারবার কয়েকটা স্টক নিয়ে সতর্কবাণী দিয়ে আসছিলাম, তার মধ্যে এআইএল একটা, এসবি আপনার এই যে বিছাচারি একটা। দেখেন এআইএল এর ডিভিডেন্ড একবার ঘোষণার ডেট টেট দিয়ে তারা আবার দিতে পারে নাই, দিতে না পারার কারণে জেডে চলে গেছে। এই শেয়ারটা কোথায় নামায় ফেলছে দেখছেন, 27 টাকার ঘরে, এবং কি এখান থেকেও উঠা, কবে উঠবে না উঠবে এর কোনো গ্যারান্টি নেই। তারপরে বিছাসারিটা দেখেন, বিছাসারি বিইএসিএইচ, এই বিছাসারিটা একই একই জায়গায় একই অবস্থান থেকেই সতর্ক করার পরে শেয়ারটা 29 টাকায় নেমে গেছে, 30 টাকার ঘরে নেমে আসছে। তো ওই টাইমে যারা শুনছেন কথাটা বা ফলো করছেন তারা কিন্তু বেঁচে গেছেন। খান ব্রাদার্সের কথা বলেন, এই যে কেবিপি, খান ব্রাদার্স 110 টাকা ঘরে বলছিলাম, 110 টাকার ঘরে যখন শেয়ারটা আহ, এই যে 111-12 টাকার ঘরে বলছি ভাই, এই খান ব্রাদার্স থেকে সবাই সতর্ক থাকেন, একবার যদি 111-র নিচে চলে আসে এই শেয়ারের অস্তিত্ব থাকবে না। তাই হয়েছে, তাই হয়েছে। আলহামদুলিল্লাহ শান্ত সুমন ভাই, এটাই এটাই উচিত, ভালো শেয়ার কিনবো, ভালো শেয়ারে ধৈর্য ধরবো, অপেক্ষা করব, তারপর আমাদেরকে রিটার্ন দিতে বাধ্য। আবার কিছু কিছু আছেন যে চায় যে এখন কিনছি এখনই বাড়তে হবে, নইলে যান প্রাণ শেষ, এরকমও আছে। এই অস্থিরতা দূর করেন যদি এখান থেকে কিছু অর্জন করতে চান। আপনারা দেখবেন যে ধানের সিজনে মানুষ ধান স্টোর করে, তারপরে পেঁয়াজের সিজনে পেঁয়াজ স্টোর করে, আলুর সিজনে আলু স্টোর করে, একটা সময় তারা দেয়। রাইট, রাহাত খান, ওইটা এইরকম। এই কারণে আমি কখনো আপনাদেরকে যেগুলা বিপজ্জনক, আমি আপনাদেরকে একটু সতর্ক করি যে ভাই এগুলা থেকে একটু সতর্ক থাকবেন, কেননা এগুলার অবস্থান, যেমন দেখেন বিইএসি, বিকন ফার্মাটার কি অবস্থা আমি একটু দেখি, এটা নিয়ে আমি অনেকটা আপসেট। এই যে দেখছেন নামা শুরু হয়েছে, আপসেট, আমি কিন্তু বলেছিলাম। এখন হয় কি, বলার পরে যদি কেউ একটু বাড়তে দেখে তখন বলে আপনি না বলছেন বাড়বে না, এখন থেকে বাড়ে।
ভাই আপনি 1 টাকা 2 টাকা 3 টাকার জন্য বাড়তি দেখে আপনি যদি লং টার্মের ক্ষতি করেন তাহলে তো এটা এটা আপনি বুঝতে হবে মার্কেটকে যে এখন আমি 1 টাকা 2 টাকার কথা বলে বাড়তি দেখে আহ, এ- আমারকে আমার যে আন্দাজটা আপনারা বা আমার যে আলোচনাটা বা আমার যে অবজারভেশনটা আপনারা যদি মানে ভুল সাবিত করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর হবে, আমার কিছুই যায় আসবে না। কেননা এইটা যখন বাজার চাপ দিবে, এই যে 96 97 টাকা 96-তে চলে আসছে, এখন নেক্সট রাউন্ডে এটা কতটুক পর্যন্ত নামায় এটা একটা বিষয়। কেননা এই শেয়ারটাও কিন্তু 19 সালের দিকে 18 19 সালের দিকে এটা 20 টাকার ঘরে ছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। এগুলো ডাউন ট্রেন্ডের শেয়ার, কিছুদিনের জন্য আহ, ভালো দেখলেও আহ, ইয়ে হবে। আহমেদ রাজু, এই যে ব্যাট বিসির কথা, এই ব্যাট বিসির কথা কিন্তু আমি সেই মার্চ এপ্রিলের থেকে এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে কন্টিনিউয়াসলি আমি কিন্তু এটা সতর্ক করেছি, কন্টিনিউয়াসলি। কেন? এটা যতই ফান্ডামেন্টাল হোক না কেন, আর তাদের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আহ, তারা রিকভারি করতে পারে না, পারবেও না। এবং এই ব্যাড বিসি পড়ার যৌক্তিক কারণগুলো আপনাদেরকে তুলে ধরেছিলাম। এই শেয়ারটা 2005-6 সালের দিকে শুধুমাত্র 63-64 টাকা ছিল, 110 টাকা 20 টাকা 160 টাকার ঘরে আমি দেখেছি। আমি যখন মার্কেটে ইন করি তখন বিশেষ করে 10 সালে আমি তো অনেক বাজারের অনেক জায়গায় ঘুরেছি, সেখানে আমি দেখেছি যে ব্যাড বিসিটা, এই শেয়ারটা তখন ছিল 160 টাকা। আর 2005-6 সালে আমি যখন আহ, তার হিস্ট্রি ঘেটে দেখলাম তখন 60 62 63 টাকার ঘরে ব্যাট বিসি ছিল। তো একটা জিনিস মনে রাখবেন যে ওই টাইমে যারা বিদেশি বিনিয়োগকারী ছিল, বাজার বাংলাদেশের পরিস্থিতিও তখন অর্থনৈতিক অবস্থান ভালো ছিল, এই ব্যাট বিসি, র্যানেটা, র্যানুইক জগেশ্বর, এই জাতীয় যত যত বড় বড় কোম্পানি ছিল, বিদেশি কোম্পানি ছিল, সবগুলাতে বিদেশি কোম্পানি, বিদেশি বিনিয়োগ ছিল। তারা এই যে 16-17 বছরের যে ডিভিডেন্ড খাওয়ার পরে যে বিশাল বিশাল প্রফিট, তারা এটা 20-21 সালের দিকে কোভিডের টাইমে তারা তাদের প্রফিট নিয়ে বের হয়ে গেছে। এবং ব্যাডবিসির 200 200 400% স্টক দেওয়াতে ওই প্রাইসের যে একটা অ্যাডজাস্টমেন্টের হিসাবটা, তখন আমি এটা 23 সালের দিকে এটা একটা আলোচনা আনছিলাম আমার পার্সোনাল কিছু লোকজনের সাথে। সেইখানে আহ, বলেছিলাম যে এই ব্যাট বিসি শেয়ারটা 260 টাকায় আসবে। তো ফ্লোর ছাড়ার পরে এই শেয়ারটা চলে আসছিল 247 টাকায়। 247 টাকায় আসার পরে সেখান থেকে একটু বাউন্স ব্যাক করে একটু আপে গেছে। তো সতর্ক করার পরও এবং ব্যাট বিসি এই যে লাইভে আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যাট বিসিতে যারা কর্মরত আছেন তারা, তাদের সাথে পার্সোনালি কথাবার্তা হয়েছে, বলছে যে ভাই আমাদের অবস্থান আগের মতো নাই। এই, তাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বাংলাদেশের অনেক বকেয়া ছিল, সেগুলো নিয়েও ঝামেলা। প্লাস ঢাকার পাশে যে ফ্যাক্টরি ছিল সেটাকেও এখান থেকে অপসারণ করানোর কারণে তাদের এই ব্যাট বিসিটা অবস্থান এখন খুবই খারাপ। তো এই কারণে আমি সতর্ক করছি। এখন ব্যাট বিসির কথা আমি তখনও বলেছি এটা 200 টাকার 194 95 দিকে আসবে। আর ফাইনালি এটা 150 টাকার ঘরে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই যে সতর্কতামূলক, অ্যাডভান্স সতর্কতামূলক যে বার্তাগুলো আপনাদেরকে দেই বাজারের বিচার বিশ্লেষণ থেকে, এই লাইভে, এই প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কেউ যখন বাজার পড়ে সবগুলা গর্তে ঢুকে যায়, আর যখন বাজার উঠে সবগুলা এসা ধান্দাবাজি করে। তো সেই জায়গায় তো আমি নাই ভাই। আপনাদেরকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে আলোচনা, এবং কোন কোন জিনিসগুলো বিপজ্জনক সেগুলো আপনাদেরকে সামনে নিয়ে আসি। নিয়ে আসাতে হয় কি, আপনারা সতর্কতা হতে পারেন, আপনাদের পুঁজিটা সেভ করতে পারেন, এবং ভালো ভালো জায়গা আপনারা ইনভেস্ট করতে পারেন। ডাক্তার আলমগীর ভাইয়ের এই যে কোনটা টেকনোট্রাকটা, এই যে টেকনোট্রাকটা দেখেন বাজার চাপে আজকে কতটুকু নেমেছে। 30 টাকা ওনার কিনা ছিল, গতকালকে আলোচনা বলছে যে ভয়ের কোনো কারণ নাই, ধরে রাখেন। বরঞ্চ নিচে যদি আসে এখান থেকে আপনি ইনভলভমেন্ট হতে পারেন, আরো কিছু নিয়ে অ্যাভারেজ করে ভলিউমটা ক্রিয়েট করে রাখেন, প্রাইসটা কমায় নিয়ে আসতে পারেন। এখন এই দেখেন যে 27 টাকার যে ঘরটা, এখান থেকে আর তেমন একটা নিচে নামার কোনো সুযোগ নেই। 58 টাকা আপ এন্ড ডাউন হতেই পারে, বা বাজার বাউন্স ব্যাক আসলে ইনশাল্লাহ বা এটাও আবার 32 33 টাকা উইথ প্রফিট সহ আপনাকে দিয়ে যাবে, উইথ প্রফিট। আর এটা জুন ক্লোজিং যখন আসবে তখন দেখবেন যে এই শেয়ারটা আরো উপরেও আপনার হিট করবে, 35 36 টাকা পর্যন্ত হিট করবে। তাহলে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনাকে জুন মাসের হিসাবে। যেমনটি আপনাদেরকে বলেছিলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3টা মাস গলা ফাটায় বলছিলাম আপনারা ইন্স্যুরেন্স ফাইন্যান্স ব্যাংকের দিকে থাকেন, যার যার যেটা পছন্দ আপনাদের উইদিন শর্ট টাইমের ভিতরে প্রফিট দিবে। আলহামদুলিল্লাহ জানুয়ারিতে যখন ইন্স্যুরেন্সে প্রফিট দিল, জায়গা মতন গেল, সবাইকে আবার সতর্ক করছি ইন্স্যুরেন্স থেকে যে এবার আর ইন্স্যুরেন্সে দেখবেন না, যাবেন না। ব্যাংকগুলার
আলোচনার মধ্যে যেগুলো যত জায়গায় প্রফিট গেছে সবাইকে সতর্ক করা হয়েছে যে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স থেকে সতর্ক হয়ে যান। ফেব্রুয়ারি মাসে ব্যাংক থেকে প্রফিট নিতে বলছি, বা কিনা দাম, স্টপ লস, প্রফিট যা কিছু বলেন তাই বলছি। আলহামদুলিল্লাহ আপনারা সেটা যারা করেছেন, এই যে আমার রুহুল আমিন ভাই, ওনার ইয়ে ব্যাংকটা আছে, স্ট্যান্ডার্ড ব্যাংকটা, এই স্ট্যান্ডার্ড ব্যাংকটা আমি ওই দিন বললাম যে আপনি যে জায়গায় গেছে ওনার কিছু আসছিল আটকা সেল দেওয়ার জন্য, কতটুকু দিয়েছেন জানি না। এই যে 6 টাকা 90 পয়সা পর্যন্ত, ওনাকে 6 টাকা 40-50 পয়সা পর্যন্তই আমি দিয়েছি। হয়তো এখন উনি যদি আরো ওভার গ্রিডি হয়ে থাকেন আর সেল না দিয়ে থাকেন, তাহলে রুহুল আমিন ভাইয়ের এই ফাঁসির ফান্দা থেকে আর বের হইতে পারবে না সহজে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আলোচনা যতই করবো না কেন, যত কিছুই বলবো না কেন, আর ওই জায়গাটাতে যে ভলিউমটা সেল দিয়ে বের হয়ে গেছে, এবং যেদিন সেল হয়েছে সেদিনই আমি, উনি আমাকে আগের দিন বলছিলেন, আমি ওনাকে আবার ফোন দিয়ে বলছি ভাই 10-20 পয়সা দেখার দরকার নাই, সেল দিয়ে দেন। এখন উনি সেল করছে কিনা আজকেও রুহুল ভাই এখানে কমেন্ট করছেন স্ট্যান্ডার্ড ব্যাংকটা দেখার জন্য। দেখার কিছুই নাই, যা দেখার যা বলার, ওই যে যা কিছু বলার দাও বলে দাও, আমি বলে দিয়েছি যা কিছু দেখার দাও নাও দেখে নাও, ওই গানটার সাথে সুর মিলিয়ে বলতে চাই। আমি সেদিন আপনাকে বলেছি, এখন আপনি যদি সেল না করে থাকেন, ইটস ইউর গিল্টি, ইউর ফল্ট। তো আপনি দেখানোর পরও যদি লোভ লালসা থাকে যে আরো উপরে যাবে এই আশা করে, তাহলে এটা যে চরম বোকামি। আমরা অনেক সময় এই কাজটাই করি, একটা জায়গায় বলি, বলার পরে 10-20 পয়সা আপ ট্রেন্ডে দেখলে তখন আমাদের লোভটা ঢুকে যায়, আরো ওভার গ্রিডি হয়ে যায়, তখন কিন্তু আমরা ধরাটা খাই। এই যে লাভ হলো, এখন গরমের সিজন, লোভী, এবং সামনে এটার ইয়ে আছে, আহ, সামনে এটার সিজন আছে। লাভেলো যারা আছেন হয়তো বা 68-69 কিনছেন, এখন 65 টাকার ঘরে আছে, নো প্রবলেম ব্রাদার। এই 3-4 টাকা নামছে, কোনো ভয়ের কারণ নাই। আপনার লাভেলোটা গরমের সিজনে এটা বেশ ভালো একটা রিটার্ন দিবে আপনাদেরকে। এই লাভেলো যারা আছেন, যে জায়গায় আছেন, হয়তো আপনার শেয়ারটা 4 টাকা 5 টাকা কমছে, বা 10 টাকাও যদি কমে থাকে, তাও বলবো যে সেল করার কোনো কিছু নাই। এ এই জায়গাতে, আজকের এই বাজারে এইখানে সেল করা মানে হচ্ছে নিজের গলায় নিজে ছুরি দেওয়া। এই বাজারে এই মুহূর্তে কেউ যদি কারো স্টক সেল করেন, বিশেষ করে জুন ক্লোজিং, তার নিজের গলায় ছুরি দেওয়া, যা যে কথা, আর আপনার শেয়ারটা সেল করা সেই একই কথা। তো আপনার যখন বাজারটা ইউটার্ন আসবে নেক্সট রাউন্ডে, আপনার এই শেয়ারগুলো আপনারা এই লাভেলো এই 70-80 টাকা 80 টাকার ঘরটা আবার দেখতে পাবেন। এটা কখন? এই সামনে আপনার সিজন আসতেছে আপনার জন্য, আপনাদের জন্য এই সামনে আগামী 3-4 মাস আপনাদের জন্য গোল্ডেন সুযোগ আসতেছে, গোল্ডেন দিন আসতেছে, অপেক্ষা করতেছে। এখন দরকারটা কি? ধৈর্য, এবং আপনার ভালো ভালো স্টকগুলো হাতছাড়া না করা। এই দুইটা জিনিস করেন, এরপরে আপনারা আমার সাথে এই জুন জুলাই আগস্ট মাসের দিকে কথা বলবেন যে ভাই আপনি বলছেন কিন্তু হয় নাই, সেদিন আপনারা আমাকে চপেটাঘাত করবেন। আলহামদুলিল্লাহ আমার এই দীর্ঘ এই কষ্টার্জিত সময়টাতে আপনাদের যে অফুরন্ত ভালোবাসা পাইছি, এবং আপনাদেরকে যে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করাইতে পারছি, আলহামদুলিল্লাহ। বাজার পড়ুক উঠুক নামক, ইন্ডেক্স দিয়ে আমরা ব্যবসা করি না, আমরা ব্যবসা করি স্টক নিয়ে। যে স্টক যদি আমার ঠিক থাকে, তাহলে সেই স্টক টুডে টুমোরো প্রফিট দিতে বাধ্য। ইন্ডেক্স পড়বে উঠবে, এই যে ইজেন বলেন, কোনো প্রবলেম নাই, ইজেন এগুলো সামনের দিকে ভালো হবে। ইজেন এই যে 19 টাকার ঘরে আসছে, এই জায়গাতে এখান থেকে আপ ট্রেন্ডে আসবেই, কোনো মিস হবে না, এগুলা চলে আসবে। প্রত্যেকটা শেয়ার আপনি দেখবেন ঘুরে ঘুরে, হয়তো আজকে আমারটা আসছে, কালকে আপনারটা আসবে, পরশুদিন আরেকজনেরটা আসবে, এইভাবে রাউন্ড চলতে থাকবে। সিমট্যাক্স কিন্তু যে পরিমাণে একটা ব্যবসা দিয়ে গেছে, এই সিমট্যাক্স কিন্তু নেক্সট রাউন্ডে এমন একটা বেশি সুবিধা করতে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। কারণ কি, অলরেডি এটা ডাবল গেম হয়েছে, এবং বড় ধরনের, আর এটার ভিতরের কিছু নতুন কিছু ইস্যু থাকতে হবে যে আবারও বড় ধরনের রান করার জন্য। তবে বাজার যখন ইউটার্ন আসবে, ইউটার্ন আসলে এটা এই 25-26 24-25 টাকার ঘরে ডিভিডেন্ডের টাইমে কিন্তু, হ্যাঁ, যুদ্ধ থেমে যাবে। যুদ্ধ একটা জিনিস কি, আহ, রাজীব সরকার, এটা যুদ্ধ, তো ওদেরও এই যুদ্ধটা একটা তাদের ব্যবসা, বুঝছেন? এটা বুঝি, আমরা সবাই বুঝি, অস্ত্র ব্যবসা আছে, লুটপাটের ব্যবসা আছে, ধান্দাবাজি। আগে ডাকাইতেরা অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাইতি করতো না, ওই আমেরিকান ডাকাইতরা এখন এগুলা করে। ওই আরবের ঘিলুলেস, আমি বলি, আরবের এই মধ্যপ্রাচ্যের ঘিলুলেস শাসকরা
শাসকদেরকে বুঝাইছে, দাও তোমাদের তেল উঠাইয়া দেই, তোমরা আমার কাছে তেল বেচো, আমরা তোমাকে ডলার দেব। তো এই ঘিলুলেস শাসকদেরকে ব্রিফকেস ভরে ডলার দিছে আমেরিকা, আর তেলগুলা নিয়ে তাদের বাংকারে নিয়ে লুকায় রাখছে। লুকায় রাখার পরে আহ, এখন ওই তারা তো ডলার দিছে, এখন ডলারটা নেবে কিভাবে? এই তোমরা যে ডলার নিছো, তোমাদের ডলারের তো লুট করার জন্য বা তোমাদের উপরে আক্রমণ করার জন্য ইরান আছে, ও ইরাক আছে, অমুক আছে, তমুক আছে, আফগানিস্তান আছে, বলে যে তোমরা আমাদের থেকে অস্ত্র কিনো, কারণ তোমাদের প্রযুক্তি নাই, তোমরা অস্ত্র বানাইতে পারো না, তোমরা আমাদের থেকে অস্ত্র কিনো, তো আমি তোমাদের কাছে অস্ত্র বেচবো। এবার কি করলো, তেলও নিল, ডলারও নিল, দিল কি তাদের অস্ত্র। এই হয়েছে মাথা মোটা আরব জাতি, মুসলিম জাতি, মাথা মোটা বেকুব জাতি। এই জাতির কারণেই আজকে তারা এখানে, এবং এখন অস্ত্র বেচছে। আরো তো ধান্দা আছে, তুমি যে অস্ত্র কিনছো আমার থেকে, তোমরা তো এই অস্ত্র চালাইতে জানো না, তাহলে তোমাদের লাগবে কি, আমাদের আর্মি ফোর্স লাগবে, তোমাদের আর্মি ফোর্স লাগবে। তাহলে আর্মি ফোর্স দিতে হলে দক্ষ আর্মি ফোর্স আমাদের কাছে আছে। রাহাত রূপা যাবে যাবে, খান এখন যেখানে আছে 67 টাকা যাবে। এই বাজার ইউটার্ন আসলে খান পাওয়া যাবে এখানে, পাওয়া যাবে। তো এখন ওই আরো মোটা মাথা মোটা জাতি, গিলুলেস জাতির কাছে অস্ত্র বেচলো, তেলও নিয়ে গেল, আবার সেই সাথে আমেরিকান সোলজারদেরকে ভাড়া করে নিয়ে দিল। কারো বলা লাগবে না রাজীব সরকার, আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা এখানে ইনভেস্ট করি, কারো বলা লাগবে না, কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, এই যে 7-8 মাস যে আপনাদেরকে নিয়ে কাজ করতেছি, কম বেশি ভালো তো আপনারা আছেন, তাই না? যার যার নসিব অনুযায়ী, যার যার রিজিক অনুযায়ী, কিসমত অনুযায়ী কম বেশি তো পেয়েছেন আপনারা। তো সুতরাং হ্যাঁ, ওদের অস্ত্র পারমিশন ছাড়া তো ব্যবহার করতে পারবে না, আবার ওদের সৈন্য ছাড়া এই অস্ত্র চালাইতেও পারবে না, এমন ভাবে টেকনিকে এই আরব জাতির ঘিলুলেস জাতি, মানে বিলাসিতা ভোগ করার জাতি, এইভাবেই তাদেরকে লুটপাট করে খাচ্ছে। এখন মারতেও আছে, তাদেরকে মারবে। আহ দিদার দাস, এই একটা কথা বলি, সমালোচনা আমরা করি, সেটা তার অন্যায়ের জিনিসের সমালোচনা করি, তবে শেখ হাসিনার যে দূরদর্শিতা, যেই বাংলাদেশের উন্নয়নমূলক কাজের যে দূরদর্শিতা দেখিয়েছেন, এটা ইতিহাসের সাক্ষী রেখে বলছি। বাংলাদেশের ইতিহাসে এরকম ডেভেলপমেন্ট শেখ হাসিনার মতন কেউ করে নাই। কিন্তু তার আড়ালে 1 টাকার কাজ 100 টাকা বানায়া যে লুটপাটটা করছে, এইটার কারণে শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগ পচে গেছে। এবং কিছু মুখের ভাষার কারণে অতিরঞ্জিত মানুষকে এই যে ট্যাগ লাগানো বা সবাইকে গড় পড়তা আহ, ইয়ে বানানোর জন্য, এটাকে কি বলে, এই গড়পড়তা রাজাকার বানানোর কারণে, এবং গুম খুন হত্যার কারণে, এবং ভারতের দালালি করতে গিয়ে পুরা দেশ ও জাতির শত্রু হয়ে গেছে। নইলে তার যে ডেভেলপমেন্ট, এটা অবশ্যই বলতে হবে যে সে দূরদর্শিতা করছে, কিন্তু তার আড়ালে লক্ষ লক্ষ, এই যে আজকে যে অর্থনীতির ভঙ্গুর অবস্থা, এর জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী। এই ব্যাংকগুলা লুটপাটের কারণে এস আলম, দরবেশ মিলে যে লুটটা করেছে, এই লুটটা যদি না করতো, প্লাস যদি লুটও করছে, দেশটাকে যদি তারা ডেভেলপমেন্ট করাইতো, তাহলে কিন্তু আজকে হাসিনাকে কেউ সরাইতেও পারতো না, দেশও উন্নত হইতো, সবাই মাহাতির হিসাবে জানতো তাকে। কিন্তু ওই যে লোভ লালসা, দুর্নীতি, আরেকটা হচ্ছে ব্যুরোক্রেসি, আমাদের বলি আমরা গণতন্ত্র, এখানে কাকে বসাবে, কে বসাবে, আহ, এগুলো আগে নির্ধারিত হয়। ভোট আর আন্দোলন, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভাওতাবাজি। ভোট আপনি একদম ফেরেস্তারকেও দেন না কেন, দেখবেন যে ফল, আপনার রেজাল্টটা উল্টা হয়ে গেছে। তো এগুলা আমরা ওই যে গরিবের বউ সবাই ভাবি, এ একটা কথা আছে না, সেই জায়গায় আমাদের দেশটা, আমরা গরিব দেশের মানুষ, আমাদেরকে এইভাবেই ডমিনেট করা হয়। যাই হোক, অনেক আলোচনা করলাম। আপনারা এখন পর্যন্ত যারা যে স্টকগুলো, ভালো ভালো স্টকগুলো হাতে আছে, মিউচুয়াল ফান্ডের কথা বলবো, এইটাই বলবো, বাংলাদেশের মিউচুয়াল ফান্ড বলেন বা ফাইন্যান্সিয়াল খাত বলেন আর ব্যাংকিং খাত বলেন, এগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন, দূরে থাকুন, কেননা কিচ্ছু নাই, মিউচুয়াল ফান্ড সবগুলা খায়া জোগা বানায় ফেলাইছে। আর ইন্স্যুরেন্স সেক্টরের কোনো লস নেই, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর গুলার এখানে লসের কিছু নেই। এর প্রাইস যদি ডাউনে আসে বা ইন্স্যুরেন্সের সিজন আসে, তখন কিন্তু আবার ইন্স্যুরেন্সের দিকে আবার আমরা ইনভলভমেন্ট হব। ইন্স্যুরেন্সের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন।
তো আমাদের এখন যেটা সবচেয়ে বেশি ফোকাস করা সেটা হচ্ছে আমাদের আহ, জুন ক্লোজিং এর ভালো ভালো স্টকগুলো। আমি যতগুলো স্টকের আলোচনা এনেছি প্রত্যেকটা স্টক দেখবেন যে নেক্সট 2 মান্থ অর 3 মান্থ অর 4 মান্থ ভালো ভালো রিটার্ন আপনাদেরকে দিবে, ভালো ভালো রিটার্ন দিবে। না, আমি দুনিয়ার সবাইরে ভালো মাথা মোটা বলছি? আমি আমি কি দুনিয়ার সবাইকে মাথা মোটা বলছি? আপনার এই যে এমডি সোহেল ভাই কথার ভাষা না বুঝে কথা কমেন্ট করে বসেন। আমি দুনিয়ার সবাইকে মাথা মোটা বলছি? যেই মাথা মোটা জাতির লোকজন সেগুলাকে একদম ইন্ডিকেট করে বলছে। আপনি আবার এই যে তেনা পেঁচান কেন ভাই? আপনার মাথার মধ্যে কি বুদ্ধি নাই? এখানে যে এই যে 200 250 লোক আছে এদের কাউকে আমি মাথা মোটা বলছি? এত নেগেটিভ চিন্তা আর এত মানে মাথার ভিতরে এই বুদ্ধি নিয়ে আপনারা চলেন এমডি সোহেল? আমি দুনিয়ার সবাইরে মাথা মোটা বলছি? কি যে বলেন না বলেন, কি যে কথা বলেন না বলেন, মানে ওই যে বলি একটা এটা যে গোবারে সবার সাথে মিক্স করেন। এইগুলা থেকে ফালতু জিনিস থেকে বেরিয়ে আসেন ভাই। মানুষ তো আপনি, আপনি তো, আপনাকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে। আমি কি সবাইরে মাথা মোটা বলছি? আরবের যে দেশগুলোর মাথা মোটার কারণেই তো আজকে আহ, এই অবস্থা। বুঝেন, বলি একটা বুঝেন আর একটা, মানে তেনা সবার সাথে পেঁচা ফালান না। কি যে একটা চিন্তাধারার মানুষ! দুনিয়া সবাই, আমি বলছি দুনিয়া সবাই, বলি একটা বলেন আর একটা, কি যে একটা অবস্থা! মাহবুবুর রহমান ভাই, আমরা সব সময়, আমি পজিটিভ মানুষ। আপনারা জানেন যে আমি সব সময় পজিটিভ চিন্তা ভাবনার মানুষ। আর পজিটিভ চিন্তা ভাবনার মানুষ দেখে আমার ভিতরে কোনো হতাশা কাজ করে না। এই যে পারভেজ ভাই একটু আগে বলছে যে অক্টোবরের 28শে অক্টোবরের যে ক্যান্ডেলটার কথা বলেছেন সেটাও আমরা ফলো করেছি। এই যে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই যে 28শে 29শে অক্টোবরের ক্যান্ডেলটা, সেটাও যেমন স্ট্রং আছে। সেই জায়গা থেকে একটা যে জায়গার কথা বলেছি পারভেজ ভাই, যেটা আর প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জায়গাগুলো এখন আমাদের যে জায়গাগুলো আছে, বললাম না যে একটা জিনিস ধন্যবাদ দেই যে এবারের যে কাজটা করেছেন, খুব দ্রুত গতিতে বাজারটাকে যে ডাউন করেছে এবং এক এক দিনে 200 250 করে ফেলছে, এটা আমার এই বাজারের হিস্ট্রিতে চমৎকার একটা কাজ করেছে। এটাতে বাজারটা যখন ইউটার্ন আসবে, থাক এই আর কেউ বলে না। এই এমডি সোহেল ভাই, ব্রাদার, একটু কখনো কিছু চিন্তা করলে, কেউ কিছু বললে সেটা একটু খুব সুন্দর ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে, যা কে কি বলেছি, কোন কথাটা বলেছি, কোন শব্দটা ইউজ করেছি সেটার উপরে ডিপেন্ড করে একটু আলোচনা করবেন, কথা বলবেন, তাহলে আর এভাবে কষ্ট পাবেন না। আপনিও তো আমার মানে আমার ভাই মানুষ। আপনি তো আর অন্য জগতের মানুষ না, আপনিও ভাই মানুষ। ভুল বোঝাবুঝি হইতে পারে, আপনি ভুল বুঝতে পারেন, বাট কখনো কমেন্ট করার আগে, আয়শা, এইভাবে কমেন্ট করার আগে একটু কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে আহ, কথাগুলো বলবেন। দুনিয়ার সবাইকে আমি মাথা মোটা বলি নাই, মাথা মোটা যারা তাদেরকে বলেছি। ঠিক আছে? তো এখন এখন এই যে মাহবুবুর রহমান ভাই, আপনাকে বলছি যে বাজারের যে বলছেন যে এখান থেকে ঘোরার, আমি সবসময় দেখি যে একটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট ধরে, আরেকটা সাপোর্ট ভাঙলে আরেকটা সাপোর্ট ধরে। সেই ক্ষেত্রে বাজারের যে ফল এবং আরএসআই 32 জায়গায় এখন যে জায়গা আসছে, আমি যদি স্ট্রং জায়গা একটা দেখাই, কোন কোন জায়গা আছে সেই জায়গা থেকে যদি বলি, 5,000, 4,900, এখানের যদি যে মেজারমেন্ট যদি করি, বটম সাইডটা যদি ধরি তাহলে একটা হিসাব 4,960 বটম সাইড থেকে ধরি। তো আরো আজকের হিসাবে আরো 69 পয়েন্ট, আজকের হিসাব মানে আজকের ফল্ডের হিসাবে 69 পয়েন্ট একটা বটম সাইড আছে। আর যদি আমি এই যে পারভেজ ভাইয়ের যে জায়গাটার কথা বলেছেন যে আহ, এটা অক্টোবরের 29 তারিখ, অক্টোবরের 29 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, 24 সালের 25, এই যে এইখানে
এখানে যে জায়গাটা পারভেজ ভাই যেটা বলছেন, সেটাও যদি আমি মেজারমেন্ট করি একই জিনিস। সেটাও যদি মেজারমেন্ট করি প্রিভিয়াস হিস্ট্রি থেকে, সেটাও একই জিনিস। এই যে 4900 একাশি বা অষ্টআশি বা এই জায়গা একাশি, 4981, এই 4981 একটা জায়গায় স্ট্রং সাপোর্ট আছে। 4981 বা 94, এই যে কামাল ভাই আসছে, 4994 95, রাইট। সেকেন্ড সাপোর্ট 4930। আচ্ছা, তা আমরা সবসময় একটু পজিটিভ চিন্তা করি, যে আমরা চাই যে এখান থেকে ঘুরতে। কেন? একটা জিনিসের কারণে, একটা জিনিসের কারণে পজিটিভ থাকতে চাই এই কারণে। কামাল ভাই খেয়াল করবেন কথাটা। আমরা সাপোর্টটা ঠিক আছে, আপনার এখানে যেটা আলোচনা আনছেন সেটা একটা কারণে চাই, মানে পজিটিভ আছি যে খুবই অতি দ্রুত সময়ে বাজারটাকে আহ, ফল করানো হয়েছে, এবং এক এক দিন 200 150 আর 180 90 করে ফেলছে, যে অল্প কিছুদিনের ভিতরে 600 পয়েন্ট ফেলে দিয়েছে। এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো ভালো একটা অবস্থান। তো আমরা গত তো এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে গতকালকে আমরা একটা বাউন্স ব্যাকের হিসাব করেছিলাম, মোটামুটি মিলে আসছিল, কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রেসারের কারণে টোটাল ব্যাংকিং সেক্টরের যেই বড় ধরনের বিপর্যয় হয়েছে। আর এটা হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নিয়ে যে জিনিসগুলো ইয়ে হয়েছে, সেটার কারণেই মূলত এই এতটা ডাউন হয়েছে। ব্যাংক সেক্টরে আর কেউ আস্থা রাখতে পারে নাই, প্লাস যেটা হিসাব ছিল যে ডিভিডেন্ড আসলে তারা ডিভিডেন্ডকে কেন্দ্র করে যাবে, যেটা গতকালকের আলোচনা আসছিলাম, সেটার জন্য হিসাব করেছিলাম যে হয়তো এই সপ্তাহটাতে ডিভিডেন্ডের ঘোষণা আসবে ব্যাংকগুলোর, আর এটা আপ অ্যান্ড ডাউনের ভিতরে একটা ফিডিং চলবে। কিন্তু সেটা না করেই ডাইরেক্টলি, মানে ব্যাংক সেক্টরের প্রেসারের কারণে বাজারটা নেমে আসছে। সেই সাথে আমাদের যাদের হাতে স্টক আছে সবগুলোই এফেক্টেড হয়েছে। এটা আহ, হতাশার কিছু নাই। আমাদের স্টকগুলো নেক্সট রাউন্ডে আবারও ইউটার্ন আসবে, এবং ভালো ভালো রিটার্ন দিয়ে যাবে। তো এখন যেটা যে জিনিসটা বলছি, বাউন্স ব্যাক, নীলপ্রিয়ার সাথে আমি একমত। নীলপ্রিয়া আপা যে কথাটা বলছে কালকে হইতে ইউটার্ন আসবে, এটা মোটামুটি নিশ্চিত। বোঝা যাচ্ছে যে একটা জায়গায় যেহেতু একটা বড় ধরনের পতনের মাধ্যমে দিয়ে বাজারটাকে ফেলে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আহ, যত দ্রুত পড়েছে বাজারটা তত দ্রুত একটা জিনিস, স্লো পয়জনিং এ যেভাবে মানুষের ধীরে ধীরে মৃত্যু হয়, আবার সাথে সাথে গুলি করে মেরে ফেললেও দ্রুত মরে যায়। তো আমাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এবার এখান থেকে আবার সবুজ ক্যান্ডেল আমরা দেখতেই পারবো ইনশাল্লাহ, এতটুকুই। দেখেন, এখানেও একটা চেষ্টা করা হয়েছিল, যদিও ইরানের যুদ্ধটাকে কেন্দ্র করে আবার এটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, প্লাস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের একটা কেওয়াজ লাগাতে হয়েছে। এই দুইটা জিনিসের একত্র করে এই সুযোগে সুযোগ সন্ধানী যারা ছিল, যাদের কাছে ফান্ড ছিল, বা বড় বড় বিনিয়োগকারীরা, অলরেডি আপনার আমাকে প্রেশার ক্রিয়েট করে অনেকের শেয়ার হাতায় নিয়ে গেছে। আর তারা তো জানেন কিভাবে শেয়ারগুলো নেয়, তাদের কোড টু কোড ডাউন করবে, মারবে, এক কোডে মারবে, আরেক কোডে নিবে, আবার যখন নিবে নিচে থেকে ইউটার্ন আসার পরে আবারও তারা ওই শেয়ারগুলোকে আপট্রেন্ড করে ফেলবে। অ্যাভারেজ কোনো গেমলার বলতে পারবে না। যেমন আরডি ফুড, হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল ইয়েতে দেখেন, আহ, গত প্রিভিয়াস 3-4 বছরের মধ্যে এই প্রাইসে আসে নাই। এখানে যেটা ফল করাইছিল, এটা এটা এখানে কারো ইনভলভমেন্ট নাই, ইনভলভমেন্ট হয়েছে এটা 20 টাকার মধ্যে, আরডি ফুডটা। তো এখন আজকে যে জায়গা আনছে, এখানে যারা মারছে কেউ তো লাভে নাই। মারছে কে? মারছে যারা হতাশ হয়েছে, তারা মারছে। আলহামদুলিল্লাহ, আজকেও এখানে আমার নিজের কোডে আমি 50,000 শেয়ার কিনছি এই আরডি ফুড। আমার নিজের কোডে আগের 20,000 ছিল, আজকে সুযোগ পাইছি, টাকা ছিল 50,000, আমার নিজের কোডে আমি এইটা নিছি, আরো কয়েকটা কোডে আমি কিনছি। আলহামদুলিল্লাহ 70,000 শেয়ার আমার কাছে শুধু আরডি ফুডটাই আছে। কস্টিংও সুন্দরভাবে আছে, টান দিলেই এটা প্রফিটে চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো এর আগেও আমরা এখানে 19 টাকা, 19, 19, 50, 60, 70 থেকে 20 পর্যন্ত নিছি, এই 21-এর উপরে সব সেল দিছি। কিছু কোডে এখনো রয়ে গেছে, নো প্রবলেম, এগুলো আবার ইউটার্ন আসবে, আবারও প্রফিট নেব। আমরা আমাদের জায়গা থেকে সুন্দর সুন্দর করে দেখেন। তো আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে এইভাবে এভাবে করে ইনশাল্লাহ ভালো ভালো স্টকগুলোতে থাকবো, ফল করবে, ধৈর্য ধরবো, আপ ট্রেন্ডে যাবে, প্রফিটে যাবে, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশিতে আমরা থাকবো।
ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আজকেও খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন যে যখন যেই পজিশনের বাজারের কন্ডিশনে যে আলোচনাগুলো করা দরকার আমি আপনাদেরকে নিয়ে সেই আলোচনাগুলোই সবসময় উপস্থাপন করে আসছি, করে যাব। ইনশাল্লাহ সবার বিনিয়োগ সুস্থ থাক, নিরাপদে থাকুক এবং আমরা এখান থেকে যেন কিছু অর্জন করতে পারি সেটা ইনশাল্লাহ সবাই পাবো। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর তো অবশ্যই কাজ করছে। তো সে ফ্যাক্টরের চেয়ে ধান্দাবাজদের ফ্যাক্টরটা বেশি কাজ করছে। মাহবুবুর হক রূপক ভাই, আমাদের দেশের ওই যে সবাই সুযোগ সন্ধান নিত, দেখেন না, তেলের ক্রাইসিস দেখা না দিতেই পেট্রোল পাম্পওয়ালারা বন্ধ করে রাখছে, তাদের কাছে পেট্রোল আছে কিন্তু ওই দাম বাড়াইবো, তারপরে মুনাফা করব। এই যে সারা পৃথিবীতে রোজা আসলে আরব দেশগুলা প্রাইস কমায় দেয়। তারপরে খ্রিস্টানরা তাদের আহ, ওই যে ইয়ের টাইমে, বড়দিনে, বড়দিনে কি করে তাদের স্টোর 50% ডিসকাউন্ট দিয়ে খালি করার। আমরা বাঙালি জাতি বস্তা বইরা গোডাউন বইরা রাখি, রমজান আইলে ধান্দা করবো, ব্যবসা করবো, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ঘুমান। এবং রোজাও শেষ হয়ে যাচ্ছে। আমরা সবাই আমাদের নিজের জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে আমরা সবসময় ভালো কাজ করি, ভালো মানুষের জন্য কিছু করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আহ, সেই তৌফিক দান করুন। সেই ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে সেম টাইমে।